গল্পের শুরুতেই আমরা আমাদের গল্পের নায়িকা বিটনাকে দেখতে পাই। বিটনা তো সবার সামনে বলতে থাকে ও একজন ডেমন আর ও তো হেল থেকে এসেছে। ডক্টররা তো ওকে পাগল ভাবতে থাকে আর হাসতে থাকে। ও তো বলে না, সত্যিই আমি ডেমন। তখন আমরা একটা ঘটনা দেখতে পাই যে বিটনাকে কেউ একজন খুন করেছে আর ও তো অনেক কষ্ট পাচ্ছে আর ওইখানেই ওর ডেথ হয়ে যায়। এরপরে বিটনা তো ওখানে একটা রাস্তা দেখতে পাই যেখানে অনেক ফুল ছিল। ও ওই ফুলগুলোকে লক্ষ্য করে এগিয়ে যেতে থাকে, কিন্তু তারপরে ও এখানে একটা দরজা দেখতে পায়। ও কোনো কিছু না ভেবেই ওই দরজার মধ্যে দিয়ে ঢুকে পড়ে। ও ভাবতে থাকে হয়তোবা এটাই ওর রাস্তা ছিল। আর তারপর ও যখনই ভিতরে ঢুকে ও তো অবাক হয়ে যায়। চারিদিকে সবকিছু একদম রেড কালারের ছিল আর এটা তো হেল ছিল। আর এখানে আমরা জাস্টিসিয়াকে দেখি। জাস্টিসিয়া তো সবার এখানে বিচার করত, যারা মার্ডার করত আর খারাপ কাজ করত তাদেরকে ও হেলে পাঠিয়ে দিত। ভুল করে বিটনা এখানে চলে এসেছে। এরপর আমরা দেখি যে জাস্টিসিয়া তো ওকে বলতে থাকে যে তুমি কাকে খুন করেছো। ও তো বলে আমি কাউকেই খুন করিনি। জাস্টিসিয়া বলে সবাই প্রথমে এরকম করে। ও তো বলে সত্যি আমি কাউকে খুন করিনি, কিন্তু জাস্টিসিয়া কোনো কথা না শুনে ওকে তো হেলে পাঠিয়ে দেয়। আর তখনই সেখানে বেলের আগমন ঘটে। আর বেল ছিল ওদের বস। বেল তো বলে যে তুমি ভুল করেছো, তুমি একজন নিষ্পাপ লোককে হেলে পাঠিয়ে দিয়েছো, তাই তোমাকে তো শাস্তি দেওয়া হবে। ও তো বলে ও কিভাবে এখানে আসলো, এটা তো কিছুতেই সম্ভব নয়। যারা হেলে যায় তারাই শুধু এখানে আসে, তাই তো এটা আমার ভুল নয়। কিন্তু উনি তো কোনো কথাই শুনে না। জাস্টিসিয়াকে সত্যি পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয় আর ওকে বলা হয় যে বিটনার শরীরে ওকে যেতে হবে। ও বিটনাকে ভুল করে হেলে পাঠিয়ে দিয়েছে। বিটনার কপালে হাত দিলে ও বুঝতে পারে কেউ একজন ওকে খুন করেছে। আর তারপরে ও বিটনার শরীরে চলে যায়। বিটনা আসলে এই পৃথিবীতে একজন জাস্টিস ছিল। তার জন্য জাস্টিসিয়া সবাইকে বলতে থাকে ও একজন ডেমন। আর তারপর ও তো ডক্টরের কাছেও যায়, কেননা পৃথিবীর কোনো কিছুর সাথেই ওর যেন কিছু মিল ছিল না। তখন ডক্টর তো ওকে বলে যে তোমার কিছু মেন্টাল সমস্যা আছে, তাই এগুলো তোমাকে ঠিক করতে হবে। জাস্টিসিয়া তো জানতো যে সে একজন ডেমন, এটা কেউই বিশ্বাস করতে চাইতো না। এরপর আমরা আমাদের গল্পের নায়ককে দেখতে পাই, যার নাম ছিল হান্দোয়ান। তো হান তো এখানে একজন ডিটেকটিভ ছিল। হানের বিরুদ্ধে কেউ একজন মামলা করেছে যে ও কাউকে ধরতে গিয়ে তাকে তো ও অনেক পিটিয়েছে, তাই সেই লোকটাই ওর নামে মামলা করেছে। তখন আমরা দেখি যে বিটনা তো বলতে থাকে যে এটা কোনো মামলা হলো নাকি, ও একজন ডিটেকটিভ, তার জন্য ও তো চোরকে ধরবেই। আর চোরের কাছে গিয়ে কেউ বলবে যে তুমি এই গলার মালাটা পরে নাও আর তোমাকে আমি নিতে এসেছি, এরকমটা তো কখনোই হবে না, তাই তো ওকে মারতেই হবে। এরকম আজে বাজে মামলা কেউ আর এখানে নিয়ে আসবে না। তখন ও তো রাগ করে ওর হাতে থাকা ক্যানটাই নষ্ট করে ফেলে। আর তারপরে বলে এটা কি তোমার শ্বশুর বাড়ি নাকি, এরকম মামলা আর কখনো যেন এখানে না আসে। তারপর ও তো ওখান থেকে চলে যায়। বাইরে বের হলেই সেখানে অনেকগুলো বাচ্চা থাকে। এই বাচ্চাগুলো আসলে কোর্ট দেখতে এসেছে। আর তারপর আমরা দেখি যে ওইখানে তো বিটনা আসে। বিটনা বলে যে আমি কিন্তু ডেমন, কিন্তু ওকে দেখে কেউ তো ভয় পায় না। আর এটা তো হানও দেখতে পায় যে ও কিভাবে বাচ্চাদেরকে ডেমন বলছে আর ওদের সাথে মজা করছে। বাচ্চাগুলো ওদের সাথে অনেক মজা করছিল। এরপর আমরা দেখি যে বাচ্চাগুলো বিটনাকে তো জিজ্ঞেস করে যে এই মূর্তিটার চোখটা কেন বাঁধা আছে। তখন ও তো বলে যে আয়নের চোখ সবসময় এরকম বাঁধাই থাকে। এরপরে হান তো ওর সাথে দেখা করে, কিন্তু ও তো তেমন কোনো কথা বলে না আর বলে যে আমার এই জিনিসপত্রগুলো ধরো আর আমার সেক্রেটারির কাছে এগুলো দিয়ে দিও। তারপর আমরা দেখি ও তো এগুলো দিয়ে যখন চলে যাচ্ছিল হান তো তার কার্ডটাকে দিয়ে দেয় আর বলে আমি একজন ডিটেকটিভ, কোনো দরকার হলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তারপরে ও ওখান থেকে চলে যায় আর ও ডিটেকটিভের কাছে হান গিয়ে ওই জিনিসপত্রগুলো দিয়ে আসতে যায়। এখানে আমরা দেখতে পাই যে ও ডিটেকটিভও একজন ডেমন ছিল। বিটনা তো একটা চার্চের মধ্যে ঢুকে, কিন্তু ওইখানে ক্রস চিহ্ন দেখে ও তো তাকাতেই পাচ্ছিল না। তার জন্যই ও তো একটা সানগ্লাস পরে নেয় আর তারপর ওটার মধ্যে ঢুকে পড়ে। এখানে একটা মেয়ে তো অনেক কান্নাকাটি করছিল। বিটনা তার কাছে গিয়ে বলে তোমার কি হয়েছে। মেয়েটা বলে কিছুই হয়নি।
তখন বিটনা বলে, তুমি যার জন্য কাঁদছো সে তোমার কোনো কেয়ারই করে না, তাই তার জন্য কান্নাকাটি করে কোনো লাভ নেই। যে যেরকম কাজ করবে তার ফল সে পেয়ে যাবে। কিন্তু বিটনা তো ওকে আটকানোর চেষ্টা করে আর বলে, তোমার বয়ফ্রেন্ড তোমাকে অনেক মারধর করতো, তো তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, তুমি কেন সাক্ষী দিচ্ছ না? মেয়েটা তো কোনো কথা বলে না আর বলে, আমাকে ফোর্স করো না। তখনই সেখানে পুলিশ চলে আসে আর বলে, তুমি কে? তখন ও তো ওর আইডি কার্ড বের করতে গিয়ে ওখান থেকে ওই কাগজটা পড়ে যায়, যেখানে ডক্টর বলেছিল ও মেন্টালি একটু সমস্যা আছে। এটা দেখার পরে ওকে তো থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে তো আমরা হান আর ওর অ্যাডপ্টেড মা কিমকে দেখি। কিম আসলে ওকে অ্যাডপ্ট করেছে। এরপর আমরা দেখি যে ও তো দেখে অবাক হয়। তখন আমরা দেখি হান বলে, ওকে এখানে কেন আনা হয়েছে? সব কথা শোনার পরে হান তো বলে যে সে তো একজন জাজ আর ওর আসল পরিচয় সবাইকে দিয়ে দেয়। পরদিন আমরা দেখি যে ওই লোকটার তো বিচার করা হবে। সেখানে তো হানও পৌঁছে যায় আর ওইখানে ওর মেয়েটার বাবা মাও থাকে। লোকটা তো ওই মেয়েটাকে অনেক মারধর করত আর সাইকোর মতো আচরণ করত। তার জন্য মেয়েটার বাবা মা তো কেস করে দেয়, কিন্তু লোকটা তো নিজেকে ইনোসেন্ট প্রমাণ করার জন্য অনেক চেষ্টা করে। এরপর আমরা দেখি যে ওকে তো শাস্তি দেওয়া হয়, কিন্তু ওর কিছুদিনের জন্য শুধু জেল দেওয়া হয়। কিন্তু লোকটা তো একটুও রিগ্রেট ফিল করে না, বরং ওদের দিকে তাকিয়ে হাসতে থাকে, বলে আমি কিছুদিনের মধ্যেই বের হয়ে যাব। এরপর আমরা দেখি যে জাস্টিসিয়াকে কিছু একটা শাস্তি দেওয়া হয়েছে, যে ওকে তো বছরের মধ্যে 10 জনকে হেলে পাঠাতে হবে যারা কিনা মার্ডার করেছে। তো ও তো কাউকে এখন পর্যন্ত ধরতে পারেনি। তার জন্য ওর সেক্রেটারি ওকে একটা পরামর্শ দেয় যে এদের মধ্যে কাউকে মেরে মেরে ও এভাবে পাঠাতে পারলে ওর শাস্তিটা কমে যাবে। তখন ও তো একটা প্ল্যান করে। এদিকে আমরা হানকে দেখি। হান তো বিটনার সাথে দেখা করে আর বিটনাকে বলতে থাকে, তুমি সঠিক সিদ্ধান্ত নিও। আর ওই মেয়েটার বাবা মাও অনেক কান্নাকাটি করে ওর সামনে। ও তো বলে, যেটা ঠিক হবে আমি সেটাই করব, তোমাদের এত কান্নাকাটি করতে হবে না, আর তোমাদের মেয়েকে আমি বাঁচিয়ে নিব। ওনার মেয়েকে এত শাস্তি দিয়েছে এটা শুনে ওর তো অনেক রাগ হয় আর বলে, আমি তো ওর উচিত শিক্ষা দিব। পরদিন তো ওকে আবারও ডাকা হয় আর তারপর ও তো এখানে একটা প্ল্যান করে আর বলে যে এখানে কোনো প্রমাণই পাওয়া যায়নি যে ছেলেটা ওকে মেরেছে, তার জন্য আমি তো ওকে ছেড়ে দিচ্ছি আর ওর কেসটাও তো ডিসমিস করে দেয়। এটা শোনার পরে মেয়েটার বাবা মা অনেক বেশি অবাক হয়, বিশেষ করে হানও অনেক অবাক হয়। মেয়েটার মা তোকে বলতে থাকে, তোমার মেয়ে হলে তুমি কি করতে? আর উনি তো অনেক বেশি কান্না করতে থাকে। হান তো বিটনাকে বলতে থাকে, তুমি এটা কি করলে? এটা কেমন একটা সিদ্ধান্ত নিলে? ও তো বলে যে আমার ভালো মনে হয়েছে আমি তাই করেছি। আর তারপর ও তো ওখান থেকে চলে যায় আর মেয়েটা নিজেকে লক করে নেয়। মেয়েটা অনেক বেশি ভয় পাচ্ছিল যে ওর বয়ফ্রেন্ড এসে ওকে মারধর করবে, তার জন্য ও এভাবেই থাকে। এদিকে কিম আর হানও অনেক বেশি অবাক হয় এরকম ডিসিশন নেওয়ার জন্য। এরপর আমরা দেখি মেয়েটা নিজেকে এভাবে অনেকদিন ধরে আটকে রাখে। বেশ কয়েকদিন পার হয়ে গেলে ও তো সিদ্ধান্ত নেয় বাইরে যাবে। আর এদিকে বিটনাও কিছু একটা প্ল্যান করে নেয় যে লোকটা এবার যখন ওকে মারতে যাবে ও তো ধরে ফেলবে। এরপর ও আয়নাতে ওই লোকটার নাম লিখে আর দেখতে পায় যে লোকটা অনেকগুলো অস্ত্র কিনছে, হয়তো কাউকে খুন করার জন্য। এরপর আমরা দেখি ওই লোকটা তো ওই মেয়ের দরজার কাছে যায় আর তারপর ওই রুমের মধ্যে ঢুকে পড়ে। মেয়েটাকে অনেক মারধর করতে থাকে। ছেলেটা আসলে ওকে খুন করার উদ্দেশ্যে এখানে এসেছে। আর এদিকে বিটনা একটা আয়নার উপর লোকটার নাম আবারও লিখে আর তারপর ও তো দেখতে পায় যে ও ওই মেয়েটাকে খুন করার জন্য গিয়েছে। এরপর আমরা দেখি মেয়েটাকে আত্মহত্যা করে লোকটা ওখান থেকে ফিরে আসছিল। তখনই রাস্তায় বিটনা ওকে ধরে ফেলে আর বলে, তুমি এখানে কি করছো? লোকটা বলে, তুমি এখানে কি করছো? বিটনা তখনই ওর অস্ত্রটা বের করে আর ওর চোখের বর্ণ একেবারে চেঞ্জ হয়ে যায় আর বলে, আমার দিকে তাকাও। আর তখনই সেখানে তো হান চলে আসে। হান চলে আসার জন্য ও তো লোকটাকে মারতে পারে না। তারপর আমরা দেখি হান তো ওকে পিটাতে থাকে আর বলে, তুমি আবারও এরকম জঘন্য কাজ কিভাবে করতে পারলে? হান তো ছেলেটাকে পিটাতে যাচ্ছিল, কিন্তু ওকে তো বিটনা ধরে ফেলে আর বলে, তুমি ওকে এভাবে মারতে পারবে না। আর তখনই পুলিশের গাড়ি চলে আসে আর তারপর ওদেরকে তো আবারও থানাতে নিয়ে যাওয়া হয় আর সাথে তো তখন বিটনাও যায়।
বিটনা তো ওর গাড়িতে উঠে আর সেখানে একটা ক্রস চিহ্ন ছিল। এটা দেখে ওর সমস্যা হয়, ও তো সানগ্লাস পরে নেয়। তখন ও তো বলে তুমি রাতে কেন সানগ্লাস পরেছো। আর তারপর ওরা তো ওই মেয়েটার ওখানে যায় আর গিয়ে দেখতে পায় মেয়েটাকে তো অনেক মারধর করা হয়েছে। এখানে ঢোকার পরেই ও তো সব কিছুই বুঝে ফেলে যে কিভাবে মারা হয়েছে। তখন হান্ত ওকে অনেক রাগ করে যে ছেলেটাকে না ছাড়লে হয়তো এমন হতো না। আর তারপর হান্ত ওই ছেলেটাকে আবারও জিজ্ঞাসাবাদ করতে থাকে। কোনো প্রমাণ না পাওয়ায় ছেলেটাকে তো ছেড়ে দিতে হয়। এরপর আমরা ওই মেয়েটাকে দেখি, ওর অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল। তখন আমরা দেখি যে ওইখানে তো হান যায়, আর হানকে দেখেও ওরা অনেক ভয় পেয়ে গিয়েছিল, ভেবেছিল ওই ছেলেটা আবার চলে এসেছে। কিছু এভিডেন্স আছে বলে ওই ছেলেটাকে তো কেউ ফোন করে। আর এটা তো ছিল বিটনা। বিটনা তো এখানে রেডি হচ্ছিল ওই ছেলেটাকে মারার জন্য। তার আগে ও তো সাজুগুজু করছিল। ছেলেটা একটা বাড়ির মধ্যে ঢুকে পড়ে আর তারপরে সেখানে দেখে কেউই ছিল না। আর তখনই সিঁড়ি দিয়ে তো বিটনা নেমে আসে। বিটনাকে দেখে ছেলেটা তো হাসতে থাকে আর বলে তোমার কি আমার হাতে মরার ইচ্ছে হচ্ছে নাকি। ওখানে ওর সেক্রেটারিও থাকে। ও তো ওর সেক্রেটারিকে ওখান থেকে চলে যেতে বলে। আর তারপর ছেলেটা ওখান থেকে পালিয়ে যাচ্ছিল, কিন্তু ও যখনই গেট থেকে বের হয় ও তো অবাক হয়ে যায়। দেখে ও অন্য একটা জায়গায় পৌঁছে গিয়েছে, আর যেখানে বিটনা হচ্ছে ওর গার্লফ্রেন্ড, যেটা ওরই রূপে। এরপর আমরা দেখি বিটনা তো ওর সাথে অনেক খারাপ আচরণ করতে থাকে, ঠিক যেমনটা এই ছেলে ওর গার্লফ্রেন্ডের সাথে করত। আর ওকে সব রকম অনুভব দেয়, ঠিক যেমন করে ও ওর গার্লফ্রেন্ডকে মারতো আর কষ্ট দিত। ও বুঝতে পারছিল যে ও কি করেছে। এরপর আমরা দেখি বিটনা তোকে বলতে থাকে যে তুমি যা করেছো তার শাস্তি তোমাকে পেতেই হবে। আর তারপর ছেলেটাকে অনেক মারধর করে। তারপর আমরা দেখি ছেলেটা তো আবার উঠে দাঁড়ায় আর বিটনার গলা চেপে ধরে আর বলে তুমি কিছুতেই আমাকে মারতে পারবে না। কিন্তু ও তো বিটনার কাছে কিছুই ছিল না, বিটনার শক্তির কাছে ও জিরো ছিল। বিটনা ওকে আবারও পেটাতে থাকে আর তারপরে ওর ওই চাকুটা বের করে ওর পেটে ঢুকিয়ে দেয়। আর এরপর ওর কপালে একটা সিল লাগিয়ে দেয়, যেটাকে ওকে হেলে নিয়ে যাবে। আর ও তো এখন হেলেই থাকবে। ওকে তো হেলে পাঠিয়ে দেওয়া হয়। এরপর দিন সকালবেলা ওর লাশটা বাইরে পড়ে থাকে, যেটা দেখে সবাই তো অবাক হয়ে যায়। আর কপালের ওই ছাপটা দেখে হান তো অবাক হয়ে যায়, এরকম ওরা আগে কখনোই দেখেনি। ভিতরে গিয়ে ওরা দেখতে পায় যে ওখানে কোনো রক্তের দাগই ছিল না। আসলে বিটনা তো একদিকে শপিং করছিল। ও প্রথম একটা আত্মাকে পাঠিয়ে দিয়েছে, তার খুশিতে ও অনেক বেশি জামা কাপড় কিনছে। তখন পাঁচটার আমরা ঘটনা দেখি, হেল থেকে ও তো ক্লিনার কেউ নিয়ে এসেছে। এখানে ওরা সব কিছু ক্লিন করে দেয় আর আগের মতো হয়ে যায়, আর তাই কেউই ওদের ধরতে পারবে না। তারপর আমরা দেখি ওরা তো এদিকে কেসটা নিয়ে অনেক বেশি আলোচনা করে। ওরা ঘাবড়ে যায় এরকম কাজটা কে করতে পারে। এরপর আমরা দেখি যে বিটনা তো নিউজ দেখছিল, সেখানে ও একজন লোককে দেখতে পায় আর বলে এই লোকটাকে। তখন সবাই বলে তুমি মনে হচ্ছে কি চিনোই না, ওনার ছেলের সাথে তোমার বিয়ে ঠিক হয়েছিল। তখন আমরা একটা লোককে দেখতে পাই, যিনি একজন সিও ছিল আর তার দুটোই ছেলে ছিল। বড় ছেলেও বিজনেসম্যান ছিল, কিন্তু ছোট ছেলের খুব একটা আগ্রহ ছিল না এগুলোর দিকে। তারপর আমরা দেখি যে ওইখানে তো ওরা ওদের বিজনেস মিটিং করছিল। এরপর আমরা বিটনাকে দেখতে পাই। বিটনা ওর একটা রিলেটিভসের বাসায় যায়, কিন্তু ওখানে ক্রস চিহ্ন থাকায় ও তো তাড়াতাড়ি সানগ্লাস পরে নেয় আর তারপরে ওখানে খাবার খেতে থাকে। সেখানে আমরা একজন বৃদ্ধ মহিলাকে দেখি, যে তো বিটনাকে একেবারেই পছন্দ করতো না, আর তাদের সবসময় কোল্ডার লেগেই থাকতো। দুজন দুজনের সাথে সবসময়ই ঝগড়া করতো। এরপর আমরা দেখি ওই মেয়েটা হানির সাথে দেখা করে আর তারপর বিটনার বিষয়ে সব কথা ওকে বলতে থাকে, যে বিটনা ওর সাথে দেখা করেছিল আর ওকে তো বলেছে যে লোকটা মারা গিয়েছে, সে তার ভুল করেছে, তার জন্যই সে মারা গিয়েছে, তুমি কষ্ট পেও না, এখানে তোমার কোনো দোষ নেই। এগুলো শোনার পরে ওর তো একটু সন্দেহ হয়। তারপরে ও তো এগুলো ভাবতে ভাবতে ওখান থেকে চলে যাচ্ছিল। ওর ভ্যানটা তো একটা জায়গায় নিয়ে যাচ্ছিল আর ওর গাড়ির সামনে তখনই বিটনা এসে পড়ে। বিটনাকে দেখে ও তো অনেক বেশি অবাক হয়। তারপরে ও তো বলে তুমি এখানে কি করছো।
আসলে বিটনা এখানে এসেছে সব কিলারদের নাম জানতে, যাতে করে ওর টার্গেট ও ভালো করে ধরতে পারে। তারপর আমরা দেখি ওকে তো অনেক খাবার খাওয়ায়, সাথে তো ও অনেক ড্রিঙ্কসও নিয়ে আসে, আর ওরা তো অনেক গল্প করতে থাকে। এরপর আমরা দেখি যে ও তো হানকে একের পর এক ড্রিঙ্কস দিতেই থাকে, যাতে করে ও অনেক বেশি ড্রাঙ্ক হয়ে যায়। হান তো সত্যি এরকম অনেক বেশি ড্রিঙ্ক করে ড্রাঙ্ক হয়ে যায়। তারপর ও তো চেক করে সত্যি ওর কোনো জ্ঞান আছে কিনা। ও তো বুঝতে পারে ও একেবারেই ড্রাঙ্ক হয়ে গিয়েছে। তখন বিটনা তো জিজ্ঞেস করে যে তুমি আমার কিছু মার্ডারদের নাম বলো। তখন ও তো বলে আমি নিজেই একজন কিলার, আমার জন্য 3জন তো মারা গিয়েছে। এটা শোনার পর ওর তো খারাপ লাগে যে ওর নেক্সট টার্গেট তো হান হতে যাচ্ছে। ও তো বলে ঠিক আছে, প্রবলেম নেই, যেহেতু তুমি খুন করেই ফেলেছো তাই তো তোমাকে শাস্তি পেতেই হবে। তারপর ও তো স্মাইল করতে থাকে, আর ওর নেক্সট টার্গেট পায় ও তো খুশি হয়ে যায়। কিন্তু হানের জন্য ওর তো আবার মায়াও লাগে। এরপর আমরা দেখি যে হানের তো নেশা কেটে যায়, আর তখন প্রায় সকাল হয়ে যাচ্ছিল। তখন বিটনা ওর হাতটা ওর দিকে এগিয়ে দিয়ে বলে আমার সঙ্গে চলো। ও তো বলে কোথায় যাব। তখন ও বলে আমার সাথে তুমি হেলে যাবে। এটা বলে ও তো ওর চাকুটা আবার বের করে, আর তারপরে ওর পেটের মধ্যে এটাও ঢুকিয়ে দেয়। ও তো কিছু বুঝে উঠতে পারছিল না যে ওর সাথে এগুলো কি হচ্ছে। হান তো কোনো কিছু জিজ্ঞেস করার আগেই ও খেয়াল করে ওর অনেক বেশি রক্তপাত হচ্ছে, আর ও তো মাটিতে পড়ে যায়। তখন আমরা ওর ছোটবেলার কাহিনী দেখি। ও স্কুল থেকে যখন বাসায় ফিরে ও তো দেখতে পাই ওর বাবা মা আর ওর ভাইকে কেউ একজন মেরে ফেলেছে। এটা দেখে ও তো অনেক বেশি ভয় পেয়ে যায়, আর লোকটাকে ও তো সামনাসামনি দেখতে পায়, কিন্তু ওই লোকটার মুখে মাস্ক লাগানো ছিল। এগুলো ভাবতে ভাবতে ওখানে তো ও একেবারেই শেষ হয়ে যায়। আর তখনই সেখানে তো ওখানে বেলের আগমন ঘটে, আর তারপর ও তো বলতে থাকে যে তুমি আবারও ভুল করে ফেলেছো, ছেলেটা কাউকেই খুন করেনি, তুমি না বুঝে আবারও ওকে মেরে দিয়েছো। তার জন্য তোমাকে তো 20টা আত্মাকে হেলে পাঠাতে হবে, তাও আবার 1 বছরের মধ্যে। তারপর আমরা দেখি বেল ওখান থেকে চলে যায়। তার জন্য বিটনা তো তাড়াতাড়ি ওকে ঠিক করে দেয় আর ওর ক্ষতটা সারিয়ে দেয়। এইগুলো তো হান বুঝতে পারে ওর সাথে কিছু একটা ঘটেছিল। হান বলে আমার সাথে এটা কি হলো। তখন তো ও বিটনাকে তাড়াতাড়ি পুলিশ স্টেশনে নিয়ে আসে, আর তারপর সবাইকে বলে যে ও আমাকে মেরে ফেলেছিল। কিন্তু তখন ওকে চেক করে আর বলে তুমি তো ড্রাঙ্ক আছো, তাই তুমি এরকম উল্টোপাল্টা বলছো। এরপর আমরা বিটনাকে দেখি। বিটনা তো ওর সেক্রেটারির সাথে ছিল, আর তারপর সব ঘটনা ওকে খুলে বলে। আর তখনই সেখানে আমরা আরো একটি মেয়েকে দেখতে পাই। লি নামের এই মেয়েটিও একজন ডেমন থাকে, আর তারপরে ওরা তো একটা গ্রুপ হয়ে যায়। আর মেয়েটা জাস্টিসিয়াকে আগে থেকে অনেক পছন্দ করে। এরপর আমরা জিয়ংকে দেখি। জিয়ং ছিল সিওর বড় ছেলে, আর ওইখানে ওরা একটা বিল্ডিংকে দেখতে থাকে। আর এই বিল্ডিংটা ওখান থেকে সরলে ওরা ওই জায়গা ওদের কনস্ট্রাকশনের কাজ করতে পারবে। এরপর আমরা মিস কিমকে দেখি। মিস কিম তো বিটনাকে সন্দেহ করতে থাকে, কেননা ওনার চাহনি তার একেবারেই ভালো লাগেনি। এরপর আমরা হানকে দেখি। হান তো ডক্টরের কাছে যায় আর গিয়ে সব কথা খুলে বলে। ডক্টর বলে তোমার কোথাও ভুল হচ্ছে, আর ওকেও তো পাগল বলে দেয়, বলে ছেলেটা একেবারেই পাগল হয়ে গিয়েছে। এরপর আমরা দেখি ও তো ওর সাথে দেখা করতে আসে। হান তো বিটনাকে বলতে থাকে আমি জানি তোমার মধ্যে কিছু একটা গড়বড় অবশ্যই আছে। আর তারপর ও খেয়াল করে ওখানে একটা সিসি ক্যামেরা ছিল, কিন্তু এটা তো ও নষ্ট করে দেয়, আর বলে যে তুমি কিছুতেই আমাকে ধরতে পারবে না। আর তারপরে ওর থেকে ওর ফোনটাও তো কেড়ে নেয়, আর বলে আমাকে রেকর্ড করার চেষ্টা করো না। এরপর আমরা দেখি ও তো ফোনটাই নষ্ট করে ফেলে। বিটনা তোকে বলে দেয় যে আমার থেকে তুমি দূরে দূরে থাকো। এরপর ওখান থেকে চলে যায়, কিন্তু হানের তো এটা মনে লেগে যায়। হান তো এই ডেমন বিষয়ে সব কিছু সার্চ করতে থাকে। এছাড়া ওর ছোটবেলার কথাও মনে পড়ে, যে ও যখন পুলিশ স্টেশনে বলেছিল ওর বাবা মাকে কেউ মেরেছে, কেউ তো ওর কথা বিশ্বাসই করতে চাচ্ছিল না। এরপর আমরা একটা গাড়িকে অ্যাক্সিডেন্ট হতে দেখি, যেখানে একটা কাপল ছিল আর তাদের সাথে একটা বাচ্চা ছেলেও ছিল। মহিলাটা কোনো রকম কষ্ট করে বাচ্চাটাকে বাঁচিয়ে নেয়, আর তারপর তার হাজব্যান্ডকে বাঁচাতে চায়, কিন্তু সে
সে কিছুতেই তার হাজবেন্ডকে ওখান থেকে পার করতে পারে না। আর তারপর তার হাজবেন্ডের ওখানেই মৃত্যু হয়ে যায়। কিন্তু তার হাজবেন্ডের মা মানে তার শাশুড়ি তো তার নামে কেস করে দেয়, বলে যে ওর জন্যই এমন হয়েছে। আর হানও ওই কোর্টে চলে আসে। বিটনা ওকে দেখে একটু বিরক্তই হয়। এরপর আমরা দেখি ওই মহিলা তো বলতে থাকে যে ওই আমার ছেলেকে মেরেছে, আমার ছেলে লাইফ ইন্স্যুরেন্স করে রেখেছিল আর এটা পাওয়ার লোভেই ও তো খুন করেছে। মহিলাটা তো ওকে মারতে থাকে আর বিটনা এগুলো খেয়াল করে যে মেয়েটা কোনো কথা বলছে না, শুধু চুপচাপ বসে আছে। আর এরপর ও তো ভাবতে থাকে ও এটা নিয়ে ভালো মতো কাজ করবে। ওর এই হাসিটা হান দেখে নেয়। এরপর আমরা দেখি যে ও তো অনেক বেশি এক্সাইটেড হয়ে যায় আর আয়নাতে ওই মহিলার নাম লিখে। কিন্তু তখনই ও শুনতে পায় যে হান বাড়ি থেকে ওকে ডাকছে। ও দেখতে পায় যে হান তো ওকে মাইকিং করে ডাকছে। ও তাড়াতাড়ি বাইরে বের হয়ে যায়। তারপর বিটনা তো ওকে বলে আমি তো তোমায় একেবারেই শেষ করে দেব, তুমি আমার থেকে কি চাও? আর তুমি তো জানোই আমি একজন ডেমন। এরপর আমরা দেখি বিটনা তো ওই মহিলার স্কুলে চলে যায়। এই মহিলা একটা স্কুলে বাচ্চাদেরকে পড়াতো আর তারপরে ওর সাথে কথা বলতে থাকে। মহিলাটা তো ওকে বলতে থাকে যে ও ওর হাজব্যান্ডকে অনেক ভালোবাসতো আর এই বাচ্চাটা তার হাজব্যান্ডের আগের পক্ষের, কিন্তু তারপরেও বাচ্চাটাকে ও অনেক বেশি ভালোবাসে। এরপর আমরা দেখি ওকে ফলো করতে করতে হানও সেখানে চলে যায়। আর হানকে তো ও ধরে ফেলে, বলে তুমি আমাকে কেন ফলো করছো? হান বলে তুমি আমাকে মারতে পারবে না, এটা আমি খুব ভালো করেই জানি। এরপরে বিটনা তো ওই মহিলার খোঁজ নেওয়ার জন্য আবারও বাইরে বের হয়। কিন্তু ও যখনই বাইরে বের হয় ওখানে তো হান ওর ভ্যান নিয়ে আগেই বসেছিল। ওকে দেখার পরে ওর তো অনেক রাগ হয়। হান বলে দেখো ডেমনরা অনেক খারাপ দেখতে হয়, কিন্তু তুমি তো অনেক প্রিটি দেখতে, তুমি অবশ্যই ডেমন নয়। ওর গাড়িতে করেই তখন ও যাচ্ছিল আর তারপরে সেখানে সিসি ক্যামেরা থাকায় ও তো ওটাকে নষ্ট করে দেয়। আর ওরা দুজন তো ওই বৃদ্ধ মহিলার কাছে যায় আর গিয়ে ওই বাচ্চাটার বিষয়ে জানতে চায়। ওই মহিলা ওদের সব সত্য কথা বলে দেয়, বলে যে এই মেয়েটা আমার ছেলেকে ধোঁকা দিয়ে বিয়ে করেছে, তার আগেও একটা বিয়ে হয়েছিল। আর তারপর আমার ছেলে যতদিন মারা যায় আমি খেয়াল করি ও তো ওর বয়ফ্রেন্ডের সাথে ছিল, আর সেই সুযোগে আমি আমার নাতিকে নিয়ে এখানে চলে এসেছি। ও জানে না যে আমরা কোথায় আছি। এরপর আমরা দেখি কিছুক্ষণ পরে ওইখানে ওই বাচ্চাটা চলে আসে আর তারপরে সে তো জাজের সাথে কথা বলতে চায় আর ওকে সাইডে নিয়ে যায়। এরপর আমরা দেখি যে বিটনা তো ওকে জিজ্ঞেস করে তুমি আমাকে সব বলতে পারো যে তুমি কি দেখেছো? তখন ছেলেটা তো ওকে সব সত্য কথা বলে দেয়, বলে যে সে আমার স্টেপ মম, সে আমাকে অনেক মারধর করে। আর এছাড়া বিটনা তো ওর ড্রয়িং পেপারে একটা ড্রয়িং দেখতে পায় আর ওকে সে বিষয়ে জিজ্ঞেস করে আর বলে তুমি এটা কেন এঁকেছো? যেখানে ওর বাবা গাড়িতে ডুবে যাচ্ছে। তখন আমরা পাস্টের ঘটনা দেখি এই মহিলা তো ওই সিল বেল্টের সাথে একটা গ্লু লাগিয়ে দিয়েছিল যাতে করে তার হাজবেন্ড বের হতে না পারে। ছোট বাচ্চাটা এটা তো দেখতেও পেয়েছিল আর তারপর সে ইচ্ছে করে ওখানে অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়। আর তারপরে আমরা দেখি ও তো বাচ্চাটাকে নিয়ে বের হয়ে আসে, কিন্তু ওখানকার দরজাটা সে তো বন্ধ করে দেয় আর ওই ছোট বাচ্চাটা এটা দেখতে পেয়েছিল। আর তারপর লোকটা ওখানে ডুবে যায়। এগুলো বলতে গিয়ে বাচ্চাটা অনেক বেশি কান্না করে। তখন হান তো বলতে থাকে ছোটবেলায় আমার বাবা মা যখন মারা গিয়েছিল আমিও সবাইকে বলেছিলাম, কিন্তু কেউই আমার কথা বিশ্বাস করেনি। আর তাই এই বাচ্চাটাকে দেখে আমার কথা মনে হলো। তারপর আমরা দেখি যে বিটনা তো বলতে থাকে যে ছোট বাচ্চারা সবসময় সত্য কথা বলে। এগুলো শুনে ওর চোখে তো পানি চলে আসে। পরদিন তো ওদের কেসে শুনানি থাকে আর সেখানে সবাই উপস্থিত হয়। এরপর আমরা দেখি বিটনা তো বলতে থাকে যে আমি যে ডিসিশন নিব সেটা তোমাদের মানতেই হবে। তারপরে ও তো মহিলাটাকে ছেড়ে দেয়, বলে তার কোনোই দোষ নেই। এরপর মহিলাটা পুলিশ নিয়ে ওই বাচ্চাটাকে নিতে যায় আর তারপর বাচ্চাটাকে সাথে করে সে তো তার বাড়িতে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে বাচ্চাটার সাথে অনেক খারাপ আচরণ করতে থাকে, ওকে মারধর করতে থাকে। আর বিটনা এটা আয়নার মধ্যে দিয়েই দেখতে পায় যে বাচ্চাটার সাথে অনেক খারাপ ব্যবহার করা হচ্ছে। এরপর ও তো ওই জায়গাতে পৌঁছে যায়, কেননা ওই মহিলাকে ও আগে থেকে এখানে আসতে বলেছিল। আর তারপর ও তো ওর ছুরিটা বের করে আর বলে আমার চোখের দিকে তাকাও। আর এদিকে হান তো ওই বাড়ির দিকে ছুটতে থাকে। ওই বাচ্চাটা ওকে ফোন করেছে। তারপর তাড়াতাড়ি ও ওখানে গিয়ে দেখতে পায় ভিতর থেকে লক করা আছে। আর তারপর ও বাইরে গিয়ে দেখে যে বাচ্চাটা বাইরে বসে আছে, সে ঠান্ডার মধ্যেই বসেছিল।
তখন ওই বাচ্চাটা ওকে সব কথা বলে যে কিভাবে ওকে টর্চার করা হয়েছে, এখানে নিয়ে এসে ওকে ঠান্ডার মধ্যে পানির মধ্যে চিবিয়ে রাখা হচ্ছিল। আর কেউ একজন ওর মাকে ফোন করে যে কিছু এভিডেন্স দেওয়ার জন্য। এরপর আমরা দেখি ও ওইভাবে ওখান থেকে বেরিয়ে আসে। আর তারপর বেরিয়ে এসে ও তো হানকে ফোন করে। হানের কার্ডটা ওর কাছে আগে থেকেই ছিল। হান তো ওর এই অবস্থায় দেখে অনেক খারাপ ফিল করে। আর তারপর বাচ্চাটাকে বুকে জড়িয়ে নেয়, বলে তুমি আমার কাছেই থাকবে। এরপর আমরা দেখি যে বিটনা তো ওই মেয়েটাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আর তারপর ও চোখ খুলে দেখে ও ওই গাড়ির মধ্যে আছে, ঠিক যেভাবে ও ওর হাজবেন্ডকে খুন করেছিল সেম সেইভাবে ও ওই রকমটাই করছে। এরপর আমরা দেখি এইখানে ও তো পানির মধ্যে ডুবে যায় আর কিছুতেই বের হতে পারে না, আর আবার ও মারা যায়। এরপর ও চোখ খুলে সেখানে বিটনাকে দেখে যে বিটনা ওখানে দাঁড়িয়ে আছে। এরপর আমরা পাশের আরও একটা ঘটনা দেখি। এই মেয়ে তার প্রথম হাজব্যান্ডকে পাহাড় থেকে ফেলে দিয়েছিল, কেননা সে অন্ধ ছিল, আর এই অন্ধের কারণও এই মেয়েটাই ছিল। তাই বিটনা ওকে সেই সব কিছুই ফিল করায় যেগুলো ও ওর হাজব্যান্ডের সাথে করেছিল। ও তো পাহাড়ের চূড়ায় মেয়েটাকে নিয়ে যায়, আর তারপর সেখান থেকে ওকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, যেমনটা ও ওর হাজব্যান্ডের সাথে করেছিল। এরপরে ও আবারও চোখ খুলে দেখে ও বিছানায় শুয়ে আছে। ছোট বাচ্চাটার সাথেও ও যেরকম করতো ওর সাথেও সেরকমই করা হচ্ছে। আর তারপর বিটনা ওর পেটের মধ্যে চাকুটা ঢুকিয়ে দেয় আর ওর কপালে সিল লাগিয়ে দেয়। আর তখনই ওর আত্মা তো হেলে চলে যায়। মেয়েটা মারা যাওয়ার পরে সেখানে তো ক্লিনাররা চলে আসে আর সব কিছু নিখুঁতভাবে ক্লিন করে দেয়, যে এখানে এক ফোঁটা রক্তের দাগও থাকবে না। আর বিটনা পাশেই বসেছিল। বিটনা ওইখান থেকে একটা ক্যান নেয় আর তারপর এটা ওদের হাতে দিয়ে দেয়, বলে এটাকেও ঠিকানা লাগিয়ে দাও। আর তারপর নিজেও ক্লিন হয়ে যায়, যাতে করে কোনো রক্তের দাগ ওর গায়ে না থাকে। পরদিন সকালবেলা ওর লাশটা তো পুলিশ স্টেশনের সামনেই থাকে। এরপর আমরা দেখি বিটনা তো অনেক খুশি, কেননা ও দুটো টার্গেট কমপ্লিট করে ফেলেছে। আর ও তো ওর নেক্সট টার্গেটকেও খুঁজতে থাকে। আর এগুলো নিয়ে ও ওর সেক্রেটারির সাথে কথা বলছিল। আর তারপর ও তো শপিংয়ে যায়। একটা মার্ডারের পরে ও তো অনেক নতুন কাপড় চোপড় কিনে। আর এদিকে হানের তো একটু সন্দেহ হয়ে যায়। ওরা তো এটা বুঝে ফেলে যে এই মার্ডারটা একজনই করছে। এইদিকে আমরা দেখি যে জাস্টিসিয়া তো অনেক খুশি। তখনই ওর তো একটা ডাক পড়ে যায় আর ও ভিতরে গিয়ে ওই সিওকে দেখে। ওই সিও তো ওর সাথে কথা বলতে থাকে আর বলে যে আমাদের একটা ফেভার করতে হবে, আর ওকে তো ইনভাইট করে। আর সেখানে যাওয়ার পরে ও তো অনেক খাবার খায়। ওকে এত খাবার খেতে দেখে ওরা তো একটু অবাক হয়ে তাকিয়েই থাকে, কেননা এই বাড়িতেই ওর বিয়ে ঠিক হয়েছিল আর এগুলো ওর কিছুই মনে নেই। জিওংয়ের সাথে ওর বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু এটা তো ভেঙে যায়। আর তাই সিও চায় যে ও আবারও এই ফ্যামিলিতে আসুক। ও তো ওখান থেকে খাবার অনেক নিয়ে চলে যায়, আর ওই ছোট ছেলেটা দূর থেকে ওকে দেখতে থাকে। এই খাবারগুলো তো ও এসে লিকে দেয়, আর লি তো অনেক মজা করে এগুলো খেতে থাকে। হান তো ওকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়, আর ওকে তো অনেক প্রশ্ন করে আর বলে যে ওই দিন তুমি কোথায় ছিলে। ও একজন জাজ হওয়ায় ওকে এসব প্রশ্ন করে তো রেগে যায়। আর তারপর বিটনা তো বলে আমাকে আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসো। আর তার জন্য ওকে তো এমনটাই করতে হয়, ওকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসে। এরপরে গাড়ি থেকে নামার আগে বিটনা তো বলে তুমি আমার দিকে তাকাও। যখনই ও তো ওর দিকে তাকায়, ওর চোখের ইশারা দিয়ে ও তো সিসি ক্যামেরাটা আবারও ভেঙে দেয়। এরপর ও বাইরে আসলে ও তো বলে যে তুমি বারবার কেন এমনটাই করো। আর তখনই ওই বৃদ্ধ মহিলা ওখানে চলে আসে আর হানকে বলতে থাকে এই মেয়ের থেকে তুমি দূরে থেকো, তোমরা কখনোই এক হতে পারবে না, না হলে একজনকে মারা যেতে হবে। হান তো এগুলো কিছু বুঝতেই পারে না। এরপর ও তো বাড়িতে ফিরে এই কথাগুলোই ভাবতে থাকে যে ওই বুড়ি মহিলাটা এই কথাটা কেন বলল যে ওরা এক হতে পারবে না। আর তখনই ও খেয়াল করে ওইখানে ওর ভাই বোন আর মিস কিম চলে এসেছে। তারপর দেখা যায় ওরা সবাই মিলে ওখানে অনেক আড্ডা দেয় আর খাবার খায়। এই ফ্যামিলিতে আসলে হান অনেক বেশি ভালোবাসা পেয়েছে। এরপর আমরা দেখি যে ওরা তো এখানে প্ল্যান করতে থাকে যে ওরা কিভাবে আবার নেক্সট টার্গেট পাবে। এগুলো নিয়ে ওরা আলোচনা
আলোচনা করে। আর এদিকে হান তো ওই খুনের জায়গাটায় ইনভেস্টিগেশন করতে যায়। আর সেখানে গিয়ে ও তো একটা ক্যান পায়। আর এই ক্যানটা দেখে ও বুঝতে পারে ক্যানের এরকম অবস্থা শুধু একজনই করতে পারে, আর এটা হচ্ছে বিটনা। তারপরে ও তো এটাকে নিয়ে যায়। আর এরপর ওই ছোট বাচ্চাটার কাছে কেউ একজন একটা চিঠি লিখে যে আমি তোমার বাবা, আমি তোমার মায়ের কাছে হ্যাভেনে আছি, আমরা তোমাকে দেখছি, আর তোমাকে অনেক সরি যে তোমাকে রেখে চলে এসেছি। তাই তুমি তোমার দাদির কথা মতো ছিল, আর আমরা তোমাকে অনেক বেশি ভালোবাসি। এরপর আমরা বিটনাকে দেখি। বিটনা তো ওর বাসাতেই ছিল আর কিছু বই পড়ছিল। ও যখনই দরজা খোলে ও তো অবাক হয়ে যায়। দরজা খুলে ও দেখতে পায় ওর দরজার সামনে হান দাঁড়িয়ে আছে। আসলে ঠিক ওর অপোজিটে এইখানে ও ভাড়া নিয়েছে। আর ওকে দেখা মাত্রই ওর হার্টবিট তো বেড়ে যায়। ও কখনো কল্পনা করেনি হান ওর কাছেই থাকবে। এটা দেখার পরে ও তো ওখানে পড়ে যায়। ওর হার্টবিট বেড়ে যায়, ও অবাক হয়, কেননা কখনো ওর সাথে এমনটা হয়নি। ও মাটিতে পড়ে যায়। আর তারপর ও তো ওখানে জ্ঞান হারিয়ে ফেলে। তার জন্য হান তাড়াতাড়ি ওকে কোলে তুলে হাসপাতালে নিয়ে যায়। এদিকে বিটনা তো অনেক বেশি অবাক হচ্ছিল যে ওর সাথে কি হয়েছে। জ্ঞান আসলে ও তো বুঝতে পারে ওর মধ্যে অন্যরকম কোনো একটা ফিলিং কাজ করা শুরু করে দিয়েছে। ও ডক্টরের কাছে গিয়ে এগুলো আলোচনা করে। তখন ডক্টর বলে এটা তো ওয়ান সাইড লাভের মতো, তুমি হয়তো ছেলেটাকে ভালোবাসছো। ও তো বলে না না, আমি এরকমটা কখনো করতে পারবো না, আমি তো একজন ডেমন। এগুলো নিয়ে ও ভাবতে থাকে। আর তারপর আমরা দেখি হান তো ওকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য গাড়িতে করে নিয়ে যাচ্ছিল। তখন ও তো বলে শোনো, আমি একজন ডেমন, তাই তুমি আমার থেকে দূরেই থেকো, আমাদের মধ্যে কিছুই হবে না। হান বলে আমি তোমার সাথে তো কিছু করতে চাইনি, তাই অযথা তুমি এগুলো নিয়ে এত টেনশন করো না। আর তারপর ওরা তো ওখানে পৌঁছে যায়। ওরা যখনই গাড়ি থেকে নামে ওরা তো দেখতে পায় ওইখানে ওই বৃদ্ধ মহিলাটা আগে থেকেই ছিল। আর তারপর ওরা দুজন দুজনকে দেখেই ভিতরে কোল্ড ড্রায়ার রোদে শুরু হয়ে যায়। দুজন দুজনকে তো একেবারেই সহ্য করতে পারতো না। এটা দেখে হান তো তাড়াতাড়ি ওখান থেকে ওকে সরিয়ে নেয় আর বলে তোমার রেস্ট করার দরকার। এরপর আমরা দেখি হান তো ওর ফ্ল্যাটে আসে। আর তারপরে বিটনা তো লুকিয়ে লুকিয়ে ওখান থেকে বের হয়ে যাচ্ছিল, কিন্তু হান তো এটা বুঝতে পারে। আর হান এখানে এই জন্যই এসেছে। ও তো তাড়াতাড়ি ওকে ফলো করতে থাকে যে ও কোথায় যাচ্ছে। ও একটা গলির মধ্যে ঢুকলে হানও ওই গলির মধ্যে যায়, কিন্তু ওখানে গিয়ে ওকে আর খুঁজে পায় না। এখানে আমরা দেখি ও তো লিয়ের কাছে এসেছে। আর ওরা সব ডেমনরা মিলে একটা মিটিং করছে, কিন্তু ওইখানে তো হান পৌঁছে যায়। হানকে দেখেই সবাই তো ওর দিকে এগিয়ে যায়। তখন হান বলে আমি তো এখানে ওকে চিনি। তারপরে ও তো এসে বলে যে এই ছেলেটাকে আমি চিনি, সে আসলে একজন ডিটেকটিভ। তারপর আমি দেখি ওইখানে একটা ছেলে তো বুঝতে পারে। আর ওরা সবাই বুঝতে পারে যে এ হচ্ছে জাস্টিসিয়া, তার জন্য ওর কথা সবাই মেনে নেয়। এখানে তো ডেমনদের সব কাহিনী দেখে হান একেবারে অবাক হয়ে যায় যে ওরা কিভাবে কাজ করছে আর ওদের কত পাওয়ার। এরপর আমরা দেখি যে ওরা তো এখানে একটা মিটিং করছে একটা বিশেষ আয়োজনে। আসলে হেল থেকে একজন ডেমন একটা মূল্যবান পাথর নিয়ে পালিয়েছে, আর তাকে ধরার জন্য ওরা পৃথিবীতে এসেছে। এগুলো তো হানের সামনে ওরা বলে ফেলে। তারপর আমরা দেখি যে জাস্টিসিয়া তো ওকে বলে দেয় এগুলো কাউকে না বলতে আর এখান থেকে চলে যেতে। ও যাওয়ার সময় একটা স্মাইল দেয়, আর এটা দেখার সাথে সাথে বিটনার অবস্থা খারাপ হয়ে যায়। তারপর আমরা দেখি ওরা যেগুলো কুক করে এগুলো তো সবার মধ্যে বিতরণ করতে থাকে। হান তো একটা ছেলের সাথে যায়, আর সেখানে ওই ছেলেটা একজনকে খাবার দেয়। লোকটা তো ওকে জড়িয়ে ধরে কান্না করে ফেলে, আর ডেমনটাও কান্না করে ফেলে। আর হান এটা দেখে ফেলাই ছেলেটা ওকে রাগ করে, বলে আমি যে কান্না করলাম এটা তুমি দেখে ফেলেছো, তুমি এটা কাউকে যেন বলো না, না হলে তোমার যেন খবর আছে। ও বলে তুমি আমাকে ভরসা করতে পারো, আমি কাউকে কিছু বলবো না। এদিকে বিটনা তো হানকে রাগ করতে থাকে এখানে আসার জন্য। এরপর আমরা ওর সেক্রেটারিকে দেখি, সে তো লুকিয়ে লুকিয়ে জার্সি যাচ্ছিল, কেননা ওর এখানে আসতে খুব ভালো লাগে আর ওর মনে অনেক শান্তি পায়। তাই তো ও নিয়মিতই জার্সে আসা যাওয়া করে, আর এটা কেউই জানে না। এরপর আমরা একটা ছেলেকে দেখতে পাই, ওর কাছে একটা
ফোন আসে যে একটা মার্ডার হয়েছে। তখন তো ওরা তাড়াতাড়ি ওখানে চলে যায় আর গিয়ে দেখতে পায় একটা লোক তার পরিবারকেই মেরে ফেলেছে। তারপরে লোকটা নিজে হেসেই বলছে আমি তো ওদেরকে মেরেছি, আর নিজেই ফোন করে পুলিশদেরকে জানিয়েছে। এরপর আমরা দেখি ওইখানে তো ওরা পৌঁছে যায়। কিম আর হানও ওখানে চলে যায়। আর এগুলো দেখার পরে ও তো অনেক কষ্ট পেয়ে বাইরে বের হয়ে যায়। মিস কিম বুঝতে পারে যে ওর বাবা মার কথা ওর মনে পড়ে গিয়েছে। এরপর আমরা দেখি লোকটার তো জিজ্ঞাসাবাদ করা হয়। লোকটা এমন ব্যবহার করতে থাকে যে তার মধ্যে কিছু একটা উল্টোপাল্টা আছে। সে একটা পাগল, কখনো একরকম আচরণ করে আবার কখনো অন্যরকম। তার মানসিক অবস্থা একেবারেই খারাপ। আর এদিকে বিন্না তো টিভি দেখছিল, আর সেখানে রোমান্টিক সিন আসায় ওর তো হানের কথা মনে হয়ে যায়। আর তার জন্য ও তাড়াতাড়ি টিভি বন্ধ করে হানের নাম লিখে আয়নায়। কিন্তু তারপরে ওইখানে ওর সেক্রেটারি চলে আসায় তাড়াতাড়ি সরে যায় ও। এরপর লোকটাকে তো একটা জেলের মধ্যে আটকে রাখা হয়। আর তারপর ওর সাথে দেখা করার জন্য ওর শাশুড়ি আসে। ওই মহিলা তো বলে যে তুমি আমার মেয়েকে কেন মেরেছো, তার কি অপরাধ ছিল। আর এরপর আমরা দেখি বিটনা তো ওর বসের কাছে যায় আর গিয়ে বলে হান যে কেসগুলো হ্যান্ডেল করছে এগুলো ওর কাছে দিতে। লোকটা তো না করলে ও বলে ঠিক আছে, আমি এখনই তোমার ব্যবস্থা করছি। আর তারপর ও তো সিওর কাছে ফোন করতে যায় আর বলে যে আমার কিছু কাজ দরকার। লোকটা তো বুঝতে পারে যে ওকে ফেভার করতে হবে, তার জন্য ওকে তো হেল্প করে দেয়। কেননা বিটনাকে সে খুবই পছন্দ করছিল, কিন্তু জিয়ংয়ের এই জিনিসটা ভালো লাগে না। এরপর আমরা দেখি যে বিটনা তো ওর কাজটা পেয়ে যায়, আর ওই লোকটাকে তো ও আজকে বিচার করবে। তারপরে ও তো লোকটার সাথে কথা বলতে থাকে, কিন্তু লোকটার আচরণ একেবারেই অন্যরকম ছিল। সে কখনো ভালো করে কথা বলছে, আবার কখনো অন্যরকম, মনে হচ্ছে ওর মধ্যে অন্য কেউ বাস করে। বিটনা তো একটা ব্রেক নেয় আর কিছু একটা চিন্তা করে। তারপর আমরা দেখি ও তো বিচার করে দেয়, আর লোকটার তো কোনো সাজাই দেয় না, বলে ওকে তো মেডিকেল চেক আপ দেওয়া হবে। বিটনার এমন করাটা হানের তো একেবারেই পছন্দ হয় না। এরপরে লোকটাকে তো নিয়ে যাওয়া হয়। এরপর আমরা দেখি রাতের বেলা বিটনা তো সেজে ওখানে চলে যায়, যাতে করে ওকে কেউ চিনতে না পারে। লোকটার রুমে ঢুকেও দেখতে পায় লোকটা তো খাটের উপরে বসে আছে। তারপরে ও তো তার কাছে যায় আর গিয়ে ওর চাকুটা বের করে। আর যখনই ওকে মারতে যাবে তখনই বেডের নিচ থেকে কেউ একজন ওর পা চেপে ধরে। আর এটা দেখে ও তো অবাক হয়ে যায়। ও বুঝতে পারে এটা তো হান ছিল, কিন্তু হান তো ওর ফেসটাকে দেখতে পায়নি। তারপরে ও কোনো রকম পাটাকে ওখান থেকে ছাড়িয়ে নেয় আর তাড়াতাড়ি ওখান থেকে পালিয়ে যায়। আর হানও ওর পিছু পিছু দৌড়তে থাকে, কিন্তু ও তো ওকে ধরতে পারে না। একটুর জন্যই ও তো বেঁচে যায়। এরপর আমরা দেখি বিটনা তো বাসায় ফিরে আসে, আর ওই সিঁড়িঘরে হান তখন বসেই ছিল। ওকে জিজ্ঞেস করে তোমায় কোথায় গিয়েছিলে। ও তো বলে আমি পাশেই ছিলাম, কিন্তু হান তো বলে আমি ঠিক তোমাকে ধরে ফেলবো, আমি জানি এগুলো তোমারই কাজ, তুমি সবাইকে এভাবে মেরে ফেলছো। এরপর পরদিন ওরা তো আবারও ওই লোকটার বিচার করতে বসে। বিটনা যাতে লোকটাকে ছেড়ে না দেয় তার জন্য হান তো একটা প্রমাণও নিয়ে আসে, আর এটা একটা রেকর্ডার ছিল। সে তো নিজে মুখে বলছিল যে আমি তোমাদেরকে মেরে ফেলছি। খুন করার সময় তার ছেলে তো এটা রেকর্ড করে নেয়। এরপর আমরা দেখি বিটনার তো অনেক রাগ হয়। ও তো আজকে লোকটাকে ছেড়ে দিত, আর তারপর লোকটাকে ও খুন করত, কিন্তু এরকমটা তো ও করতে পারছে না। তার জন্য লোকটার কাছে যায় ও, আর গেলেই লোকটা তো ওকে অ্যাটাক করে, আর এটাই তো ওর সুযোগ ছিল। তখন বিটনা তো বলে যে দেখো লোকটা সত্যিই পাগল, না হলে ও আমাকে অ্যাটাক করতো না, তার জন্য আমি তো ওকে ছেড়েই দিব, ওকে আবারও ডক্টরের কাছে পাঠানো হবে। এটা বলে ও তো ওখান থেকে বিচার দিয়ে চলে যাচ্ছিল, কিন্তু ওর এই বিচার করা কারোরই তো পছন্দ হয় না। তখন আমরা দেখি ওইখানে ওই ভদ্রমহিলা দাঁড়িয়ে পড়ে আর বলে তোমার নিজের মেয়ে হলে তুমি কি করতে, আমার মেয়ের সঙ্গে যা করেছে তোমার মেয়ের সাথে করলে তুমি কি এরকম বিচার করতে পারতে কিনা। আর তারপর আমরা দেখি হানা তো চুপচাপ এগুলো দেখতে থাকে। এই কথাটা বিটনার অনেক লেগে যায়, আর ওর তো চোখ দিয়ে পানি চলে আসছিল, ওর হার্টবিট অনেক বেড়ে যায়। এরপর আমরা দেখি লোকটাকে তো বাসে করে নিয়ে যাওয়া হচ্ছিল, আর ওই বাসের পিছনে সেখানে হানু ছিল। এরপর কিছু দূর যাওয়ার পরে সেখানে তো আমরা দেখতে পাই গাড়ির আগে পিছে পুলিশের গাড়ি রয়েছে, আর
মাঝখানে একটা ট্রাক এসে বাসটাকে ধাক্কা দিয়ে দেয়, ঠিক লোকটা যেখানে বসেছিল। আর এই ট্রাক থেকে তো ডেমনরা বের হয়ে আসে, আর এটা তো বিটনারই সাজানো ছিল। তারপরে ওরা তো গিয়ে ওই লোকটাকে বের করে নিয়ে আসে, আর এগুলো তো হান ভিতর থেকে দেখতে পাচ্ছিল। তারপর আমরা দেখি হান তো বেরিয়ে আসে আর বলে, তোমরা কারা? লোকটাকে ছেড়ে দাও। কিন্তু ও তো ডেমনদের সাথে পারবে না, কেননা ওদের শক্তি অনেক বেশি ছিল। হানকে তো ওখানে মেরে ওরা লোকটাকে নিয়ে ওখান থেকে চলে যায়। হান কিছুই করতে পারে না। এদিকে কিন্তু ওকে অনেক রাগ করে যে তুমি একা একা কেন এরকম কাজটা করতে গেলে, আর কখনোই এমনটা করতে যেও না। আর তখনই সেখানে বিটনা আসে। বিটনা ওকে দেখতে আসে। তারপরে ও তো বলে যে আমি জানি এটা তুমি করেছো, লোকটাকে কিডন্যাপ করেছো। ও তো তখন কোনো কথাই বলে না আর ওখান থেকে চলে যাচ্ছিল। আর তারপর একটা চেয়ার নিয়ে হান তো ওই দরজার সামনে বসে পড়ে আর বলে, আমি দেখতে চাই তুমি কখন এখান থেকে বের হও আর কোথায় যাও। তখন ও তো বলে, ঠিক আছে তুমি এখানেই বসে থাকো। আর তারপর ও চলে যায় আর ওর গলা ধরে সেক্রেটারি তো ওর সাথে কথা বলতে থাকে। আর এদিকে বিটনা তো জানালা দিয়ে বের হয়ে যায়। হান এটা বুঝতেও পারে না। তারপর ও বাইরে এসে চেক করে দেখে এখানে কিছুই ছিল না, কেননা ওর সেক্রেটারি আগে থেকেই সবকিছু সরিয়ে রেখেছিল। এরপর আমরা বিটনাকে দেখি। বিটনা তো ওই লোকটাকে একটা ঘরের মধ্যে নিয়ে যায় আর তারপর ও ছোটবেলা থেকে যে ক্রাইমগুলো করেছে ওর সেগুলো ফিল করায়। ও কত টর্চার করেছে মানুষের সাথে এগুলো ওকে ফিল করায় আর বলে, তুমি পাগল নও, এটা আমি আগে থেকেই জানতাম। আর তারপর ওর কপালে তো সিলটা লাগিয়ে দেয়। ও তখনও জীবিত ছিল আর এরপর ওকে খুন করে। তারপর ওর আত্মা তো হেলে পাঠিয়ে দেয়। এরপর আমরা দেখি সকাল হলে হানের তো ঘুম ভাঙে। ও দেখতে পায় যে তখন বিটনা দরজা খুলে বের হচ্ছে। বিটনাকে দেখে ও অবাক হয়। তারপর আমরা দেখি ওর কাছে ফোন আসে আর বলা হয় লোকটা তো মারা গিয়েছে। তখন বিটনা ওর দিকে তাকিয়ে হাসতে থাকে আর ওখান থেকে ও চলে যায়। এরপর আমরা ওই ডেমনটাকে দেখি। ওই ডেমনটা ঘরের মধ্যে ঢুকলে কেউ একজন ওকে ফলো করছিল আর এটা তো লি ছিল। লি আসলে এখানে একটা উদ্দেশ্যে এসেছে। যেসব ডেমনরা কোনো মানুষকে ভালোবাসবে তাদেরকে খুন করা হবে আর তাদেরকে হেলে পাঠিয়ে দেওয়া হবে, কেননা তারা ডেমন, তাই মানুষকে তারা ভালোবাসতে পারবে না। এই জন্যই ও এখানে এসেছে। আর তারপরে ও তো এটা ফলো করেছে, এই ডেমনটা একজনকে ভালোবেসে ফেলেছে আর সে রুলস ব্রেক করে ফেলেছে। তার জন্য সে তো নিজেই আত্মহত্যা করে আর উপর থেকে সে ঝাঁপ দেয়। এরপর আমরা দেখি তার আত্মাকে আবার হেলে পাঠিয়ে দেওয়া হয়। বিটনা যে লোকটাকে মেরে ফেলেছে ওই লোকটার মৃত্যুর পরে ওই বাড়িতে তার শাশুড়ি আসে আর মেয়ের সব জিনিসপত্র নিয়ে যায়। আর বিটনাও বাড়ি থেকে সবকিছু বুঝতে পারে। আর হান ওর পিছনেই দাঁড়িয়েছিল। তখন বিটনা তো অনেক বেশি রেগে যায় আর বলে, তুমি কেন আমাকে এত ফলো করছো? তখন হান বলে, তোমাকে আমি এগুলো আর করতে দিব না। এরপর আমরা একটা মহিলাকে দেখি যে রাস্তা দিয়ে যাচ্ছিল। তখনই কেউ একজন তাকে ধরে ফেলে আর অন্ধকার একটা গলির মধ্যে নিয়ে যায়। সে পুরো কালো ড্রেসে ঢাকা ছিল আর তখনই ওকে আঘাত করতে যাচ্ছিল। সেখানে তো দুজন চলে আসায় তাড়াতাড়ি ওখান থেকে লোকটা পালিয়ে যায় আর মেয়েটার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। এগুলো কিম জানতে পারে। লোকটার হাতে একটা অস্ত্র ছিল আর এটা ওই মেয়েটা আঁকলে সে তো একটু অবাক হয়। হানের বাবা মার হত্যাকারীও এরকম একটা ছুরি নিয়ে ওর বাবা মাকে খুন করেছিল। এই সেম ছুরি দেখে সে তো একটু অবাক হয়। পরদিন তো হানের বার্থডে থাকে আর তার জন্য কিন্তু ওর বাবা মায়ের সাথে কথা বলে, আমি তোমার ছেলেকে অনেক যত্নে রেখেছি আর খুব ভালোবাসি তোমার ছেলেকে। হান তখন সেখানে চলে আসে আর মাকে এরকম দেখে ও তো অনেক খুশি হয়। আর বাবা মা হারানোর পরে সেই তার সব কিছু। এরপর আমরা দেখি ওরা তো সবাই মিলে আলোচনা করতে থাকে নতুন করে আবার কি আপদ আসতে চলেছে। আর এদিকে বিটনার সেক্রেটারি তো ওর কাছে লিয়ের নামে কমপ্লেন করে যে তার আচরণ অনেক বেশি রুড। তাকে তো এখন ভয় লাগে। এরপর আমরা দেখি কতগুলো মেয়ে তো একটা মেয়েকে বুলি করছিল, তার জন্য বিটনা তো তাকে পিটিয়ে এখানে নিয়ে আসে। আর তারপর গার্জিয়ানরা সবাই তো বিটনাকে অনেক দোষারোপ করতে থাকে। তারপর যখন জানতে পারে সে কে, এটা জানার পর তারা তো তার বাচ্চাকেই রাগ করতে থাকে। আর এই মেয়েটা তো ছিল হানের বোন। এদিকে হানের বোন তো বিটনাকে অনেক বেশি পছন্দ করে।
এরপর আমরা ওই বৃদ্ধ মহিলাকে দেখি। সে তো হানের সাথে কথা বলার জন্য তার বাসায় নিয়ে আসে আর বলে, তুমি মেয়েটা থেকে দূরে থেকো, তোমাদের একসাথে থাকাটা উচিত নয়, তুমি ওর থেকে অনেকটাই দূরে থাকার চেষ্টা করো। এই কথার অর্থগুলো ও বুঝতে পারে না। তারপর আমরা দেখি এ তো একজন এঞ্জেল থাকে। এঞ্জেল রূপে এই বৃদ্ধ মহিলা ওদের সাথেই বাস করে। আর তারপর ওরা তো সবাই পাহাড়ের দিকে ঘুরতে যায় আর সেখানে এরা দুজনও যায়। তখন হান্ত বলে, তোমার ব্যাগটা আমাকে দিতে পারো। ও তো বলে, আমি তোমার থেকে অনেক বেশি স্ট্রং। তারপরে ওরা তো পাহাড়ের চূড়ায় বসে থাকে। তখন হান্ত ওকে একটা কথা বলে, আমার বাবা মা আর ভাই আমার চোখের সামনে মারা গিয়েছে, আমি ওদের জন্য কিছুই করতে পারিনি, তাই মাঝে মাঝে মনে হয় ওদের খুনি আমি নিজেই। তখন বিটনা বলে, আসলে এরকম কিছুই হয় না, তুমি আসলেই বোকা। তারপরে ওরা সবাই মিলে একসাথে ড্রিঙ্কস করছিল। এখানে হান এতটাই ড্রাঙ্ক হয়ে যায়, ও তো বলে ফেলে যে ও বিটনাকে পছন্দ করে আর অনেক আগে থেকেই ও পছন্দ করে। ও অনেক ড্রাঙ্ক হয়ে যায়, বিটনা তো ওকে কোলে তুলে ওর বাসা পর্যন্ত দিয়ে আসে আর ওর ফ্ল্যাটেও ওকে শুইয়ে দেয়। আর তারপর ও যখন চলে যাচ্ছিল ওর হাতটা হান ধরে থাকে আর বলে, তুমি খুবই ভালো, আমি জানি তুমি ডেমন, তারপরেও তোমাকে আমি ঘৃণা করতে পারি না। এরপরে বিটনা তো দেখতে পায় ওর ওই ক্যানটা ওর বাসাতে রয়েছে। তখনই ও বুঝতে পারে যে ও কেন এখানে এসেছে। এরপর ও তো ওর সেক্রেটারিকে ধরে আর তারপর ওকে তো শাস্তি দেয়। এই ক্যানটা ও ওর সেক্রেটারিকে দিয়েছিল, সে ওস্তাদি করে ওখানে ফেলে রেখে চলে এসেছে। লিও তো অনেক বেশি রাগ দেখায়। এরপর আমরা আরও একটা লোককে দেখি যার একটা ফুড কোম্পানি ছিল। সে তার এমপ্লয়ারদের সাথে অনেক খারাপ আচরণ করত, তাদের বেতন দিত না আর তাছাড়া অনেক মানসিক অত্যাচার করত। তার জন্য সবাই তো আন্দোলন করে। এদের মধ্যে একজনকে সে তো ডেকে নেয় আর তারপর তার সাথে কথা বলতে থাকে আর বলে, তুমি এমনটা করো না, আমি তোমাকে টাকা দিয়ে পাঠিয়েছি, এই টাকাগুলো অ্যাকসেপ্ট করো। আর তারপর এই লোকটা যখন বাইরে বের হয় তখনই ওনাকে ধরে নিয়ে যাওয়া হয়। লোকটাকে এমন একটা জায়গায় নিয়ে আসা হয় যেখানে কেউই ছিল না। আর এই লোকটা তো ওই বৃদ্ধ লোকের সাথে অনেক খারাপ আচরণ করে আর তাকে প্রচুর মারতে থাকে। এরপর তার মেয়ে আর বউ তো পুলিশের কাছে আসে আর লোকটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না দেখে একটা ডায়েরি করে। এই ক্লিনারদের মধ্যে একজন তো ওনাকে চিনতো, তাই সে তো সোজা চলে যায় বিটনার কাছে আর তার কাছে হেল্প চায়, বলে ওই লোকটাকে খুঁজে বের করার জন্য। এরপর আমরা দেখি পরদিন লোকটার লাশ পাওয়া যায় জঙ্গলের মধ্যে। আর এরপর সবাই তো আবার এই লোকটার বিরুদ্ধে আন্দোলন করতে থাকে। তখন উনি তো বলে, এগুলো করার তো আমার টাইম নেই, আমি একজন বিজনেসম্যান। কিন্তু ওনাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু এখানেও লোকটা বেঁচে যায়। এরপর আমরা মিস কিম আর হানকে দেখি। মিস কিম তো হানকে বলতে থাকে, তোমার লাইফে যাই হয়ে যাক না কেন তুমি কখনোই কাউকে হত্যা করবে না, আমি চাই না তুমি কখনোই হেল্প যাও। আর তারপর ওর থেকে তো প্রমিস নিয়ে নেয়। এরপর আমরা দেখি যে ওই লোকটার কাছে আরও একজন লোক আসে আর তারপরে তো আর জাজের কাছে ফেভার চায়। আর জাজ তো ছিল বিটনা। বিটনা বলে, ঠিক আছে আমি দেখে নেব বিষয়টা। তারপর দেখা যায় যে ওই বিচারের দিন তো চলে আসে। হান তো বিটনাকে আগেই বলে রাখে যে তুমি এবার উল্টোপাল্টা কিছু প্লিজ করো না, লোকটাকে শাস্তি দিও। আর তারপর ওই বৃদ্ধ লোকটার কাছে ওকে নিয়ে যায়। বৃদ্ধ লোকটার মাথায় যখনই ও হাত রাখে ও তো বুঝতে পারে যে লোকটাকে তো হত্যা করা হয়েছে আর লোকটাকে অনেক কষ্ট দিয়েই মারা হয়েছে। ও সব কিছুই বুঝতে পারে আর কে মেরেছে ও তো এটাও দেখতে পারে। এগুলো দেখার পরে ও তো তখন হানকে কিছুই বলে না। এদিকে কিম তো তার কলিগের সাথে একটা জায়গায় পাহারা দিচ্ছিল। তখনই ও একটা জায়গায় গেলে সেখানে ও একাই থাকে আর ও দেখতে পায় একটা লোক ওখান দিয়ে চলে যাচ্ছে যার কাছে ওই তরবারিটা রয়েছে। এটা দেখে কিম তো বুঝতে পারে এটা কে। তখন তাড়াতাড়ি সে তার কলিগকে ফোন করে, কিন্তু ছেলেটা আসতে দেরি করলে ও একাই ওই লোকটাকে ফলো করতে থাকে। আর তখনই লোকটা ওকে দেখে ফেলে আর তারপর ওদের মধ্যে তো ফাইটিং হতে থাকে। এরপর আমরা দেখি কিছুক্ষণ পর সেখানে হানু চলে আসে আর ওই ছেলেটাও। তারা এসে দেখে কিম তো ওখানে ছিল না। তারপর ওরা চারিদিকে খুঁজতে থাকে, কোথাওই খুঁজে পায় না। সেখানে তো বিটনাও ছিল। বিটনা আসলে হানির সাথে এখানে এসেছিল। ও তো এই সব কিছুই দেখতে পায়।
হান চারিদিকে দেখতে থাকে যে ওর মা কোথায় আছে। তখন ও তো ওর মায়ের পিস্তলটা দেখতে পায়। কিছু দূর এগিয়ে গেলে ও দেখতে পায় অনেক ব্লাড ওখানে পড়ে আছে। ও তো বুঝতে পারে এখানে উল্টোপাল্টা অবশ্যই কিছু হয়েছে। ও অনেক কষ্ট পায়। এরপর আমরা ওই সেক্রেটারিকে দেখি, আর সেখানে তো বিটনাও ছিল। ওরা তো ওই রিলেটিভের বাসায় আবার ঢুকে। আর এদিকে হান্ত মাকে খুঁজে না পেয়ে অনেক কষ্ট পেতে থাকে আর কান্নাকাটি করতে থাকে। আর ওই কলিগটাও অনেক কষ্ট পায় যে ও না গেলে হয়তো এমনটা হতো না। ওর বোন আর ভাইও অনেক কান্নাকাটি করতে থাকে। ওর বোনটা ছোট ছিল, তাই মার জন্য অনেক কষ্ট পাচ্ছিল। এরপর আমরা দেখি যে ও তো ওর বোনকে জড়িয়ে ধরে আর বলে খুব তাড়াতাড়ি ওনাকে নিয়ে আসা হবে। ওরা তো দেখতে পায় ওর মা কী নিয়ে কাজ করছিল। ওরা তো কিছু একটা আইডিয়া করতে পারে। তারপরে ও তো ডাইরেক্ট বিটনার কাছে চলে যায় আর বলে, প্লিজ আমাকে হেল্প করো, আমার মা কোথায় আছে এটা বের করে দাও। এদিকে ওই ফুড কোম্পানির লোকটার তো আজকে হায়ারিং থাকে। তারপরে ও তো ওই লোকটার থেকে সব কিছু শুনতে থাকে। ওই লোকটা বলে, আমি কিছুই করিনি। আর তার বিরুদ্ধে কোনো এভিডেন্সও কেউ জোগাড় করতে পারে না। একজন সাক্ষী ছিল, কিন্তু সেও তো সময় মতো এটা কাজ করে না, কেননা টাকা দিয়ে তাকে কিনে নেওয়া হয়। তারপর লোকটা যখন বাইরে বের হয়ে আসে তখন লোকটা তো হাতকে সব কথা বলে দেয়, বলে আমাকে ভয় দেখানো হয়েছে আর আমাকে ক্ষমা করে দাও। এরপর আমরা দেখি সিও তো এদিকে বিটনাকে ডেকে নেয় আর বলে, তুমি লোকটাকে ছাড়িয়ে দিও। এরপর আমরা দেখি যে বিটনা তো একটা জায়গায় বসেছিল, আর তখন সেখানে তো লি আসে। আসলে ও লিকে দিয়ে হানের ছোটবেলার সব তথ্য বের করেছে। লি তো খেয়াল করে যে হানের উপর ও অনেক বেশি দুর্বল। এদিকে হান তো মাকে খুঁজে না পেয়ে অনেক বেশি কষ্ট পেতে থাকে। আর ওর অফিসে তো বিটনা চলে আসে আর ওদের ছবিটা দেখতে থাকে। তখনই সেখানে হান চলে আসে। হান বলে, তুমি এখানে কি করছো? তখন ও তো বলে, আমি তোমায় হেল্প করতে এসেছি। আমি খুঁজে বের করতে চাই তোমার মা কোথায় আছে, আর তার জন্য তোমারও হেল্পের দরকার আছে। তারপর আমরা দেখি যে পরদিন তো ওই লোকটার শুনানি দেওয়া হয়, আর ওই লোকটাকে তো ছেড়ে দেওয়া হয়, কেননা তার বিরুদ্ধে কোনো কেউই সাক্ষী দেয়নি আর কোনো এভিডেন্সও পাওয়া যায়নি। তখনই ওই লোকটার মেয়েটা অনেক কান্না করতে থাকে আর বলে যে, তোমার বাবা হলে তুমি কি করতে? তুমি এমনটা বিচার কিভাবে করতে পারো? ও তো কোনো কথা না বলে তখন ওখান থেকে বেরিয়ে যায়। আসলে বিটনা ওদের জন্য কিছুই করতে পারতো না, কিন্তু ওদের জন্য এই এঞ্জেলটা করতো। ও যেসব ফ্যামিলিকে ছেড়ে দিত, এই এঞ্জেল তাদের পাশে গিয়ে দাঁড়াতো আর ডক্টর রূপে সে এখানে কাজ করতো। এরপর আমরা দেখি হান তো ফুড কোম্পানির ওই লোকটার কাছে যায় আর গিয়ে বলে যে, তুমি একটু সাবধানে থেকো, তোমার এখন সামনে অনেক বিপদ। কিন্তু লোকটা কথার কোনো পাত্তা দেয় না। এদিকে আমরা দেখি ও তো কাচের উপরে ওই লোকটার নাম লিখে দেখে যে ওই লোকটা কোথায় আছে। আর তারপর ওই লোকটাকে ফোন করে আর বলে, তোমার কাছে একটা এভিডেন্স দিব, তার জন্য একটা জায়গায় চলে আসো। লোকটা কোনো কিছু না ভেবে ওখানে যেতে রাজি হয়ে যায়। আর তারপর সেটা তো একটা পার্ক ছিল। এরপরে আমরা দেখি বিটনা তো দরজা খুলে আর সামনে হান দাঁড়িয়ে থাকে। তারপর হান তো বলে, আমাকে সব সত্য কথা বলো যে তুমি কি করতে চাচ্ছ। ও তো বলে যে সব কিছু কেন তোমাকে জানতে হবে, আর তোমাকে বা আমি কেন বলতে যাব, এগুলো আমার সাথে কি হচ্ছে। হান তো বলে যে তুমি যেখানেই থেকো সাবধানে থেকো। আর তারপর ওখান দিয়ে ও তো চলেই যাচ্ছিল, কিন্তু তার আগে ওকে তো বলে দেয়, তুমি আমাকে হেল্প করো, তাহলে তোমারই উপকার হবে। এটা বলে ও যখন চলে যাচ্ছিল তখনই হান তো ওকে হাত ধরে টেনে নেয় আর ওকে হাগ করে আর বলে যে, তুমি আমার থেকে হারিয়ে যেও না, যেখানেই থেকো ভালো থেকো। এরপর আমরা দেখি ওইখান থেকে ও তো ছাড়িয়ে নেয় আর বলে, তুমি নেক্সট টাইম আমার সাথে এমনটা করবে না। আর তারপর ওখান থেকে বিটনা চলে যায়। আর এদিকে এই লোকটা তো পার্কের মধ্যে আসে আর তখনই ওনাকে তো অজ্ঞান করে ফেলা হয়। আর এরপর লোকটাকে তো একটা জায়গায় বেঁধে রাখা হয় আর সেখানে বিটনা চলে আসে। বিটনা এসে লোকটাকে তো শাস্তি দিতে থাকে। ও যেমনটা মানুষের সাথে করতো, বিটনাও সেম অমনটাই ওর সাথে করতে থাকে। আর এরপর ওকে তো মেরে ফেলে আর ওর কপালে সিল লাগিয়ে দেয়। তখন ওকে তো হেলে পৌঁছে দেওয়া হয়, ওর আত্মা হেলে চলে যায়। এরপর আমরা দেখি ও যখনই ওকে নিয়ে নিচে নামে তখনই সেখানে হান আসে আর ওর ছবি তুলে নেয়
আর বলে আমি জানতাম এগুলো তোমারই কাজ। আর তারপর আমরা পাস্টের ঘটনা দেখি। ও যখন ওকে হাগ করেছিল তখন একটা ট্র্যাকার ওর কাছে লাগিয়ে দিয়েছিল যাতে করে ওকে ট্র্যাক করতে পারে। বিটনা ওর থেকে ফোন চাইলে ও তো ফোন দেয় না, বরং ওর গায়ের উপর কিছু পাউডার লাগিয়ে দেয়। এতে করে ওর শক্তি একেবারেই কমে যায়, ও তো একেবারে নর্মাল হয়ে যায়। তখন হান তো ওকে বেঁধে রাখে, কিন্তু হানের কাছে একটা ফোন আসে যে ওর মাকে তো পাওয়া গিয়েছে। তখন তাড়াতাড়ি হান সেখানে পৌঁছে যায়, কিন্তু ওর মাকে তো আর জীবিত অবস্থায় পাওয়া যায়নি। ওর মাকে তো নৃশংসভাবে খুন করা হয়েছে। এটা দেখে ও তো কিছুতেই মেনে নিতে পারছে না, ও কান্নায় ভেঙে পড়ে। তখন তো আমরা পাস্টের ঘটনা দেখি, যখন ওর বাবা মা মারা গিয়েছিল তখন কিম তো একেবারে নতুন অফিসার ছিল। আর তারপর সে তো হানকে দেখতে পায়। হানকে দেখে তার অনেক মায়া হয়, হানকে সে হাগ করে। আর হানকে সে তার ছোট বাচ্চার মতোই ট্রিট করতে থাকে, মনে হয় যেন এটা তারই সন্তান। আর সবসময় হানের কাছে আসার সে চেষ্টা করে। হান প্রথমে তাকে পাত্তা দেয় না, সব জায়গাতেই সে তো পরিচয় দেয় সে হানেরই মা। আর এছাড়া সব গেমেও সে হানের মা হিসাবেই পরিচয় দেয়। এরপর হান তো বুঝতে পারে আর তাকে মা হিসাবে মেনে নেয়। আর কিমও অনেক বেশি খুশি হয়। হান তার পুরো পরিবারকে আবার ফিরে পায়, আর তারা সবাই ওকে অনেক বেশি ভালোবাসে। আর সেই মাকে ও হারিয়ে ফেলেছে, এটা ওর জন্য অনেক কষ্টের থাকে। ও কিছুতেই এটা মেনে নিতে পারছে না। ও সব কিছু ভুলে তো তাড়াতাড়ি বিটনার কাছে যায়, আর বিটনার শক্তিও ততক্ষণে ফেরত চলে এসেছিল। আর তারপর বিটনার সামনে ও তো ফোনটা নষ্ট করে ফেলে, আর বলে তোমার নামে কোনো এভিডেন্স আর থাকলো না। আর তারপর ওকে তো ফোনটা দিয়ে দেয়। এরপরে ও তো বিটনাকে বলতে থাকে আমি তোমার সাথে একটা ডিল করতে চাই। তুমি ওই লোকটাকে খুঁজে দিবে যে লোকটা আমার মাকে মেরেছে, আর আমি ওই লোকটাকে খুন করব। তার বিনিময়ে তুমি আমার আত্মাটাকে নিয়ে নিও। ও তো বলে তুমি ভেবেচিন্তে বলছো কি না? ও বলে হ্যাঁ। তখন ওই স্মাইল করে বলে ঠিক আছে, তোমার সাথে আমার ডিল কমপ্লিট হলো। কিন্তু এটা বলার পরে ওর তো অনেক খারাপ লাগে, ওর চোখ দিয়ে পানি বের হয়ে যায়। ও তো ভাবতেই পারে না যে হানও হেলে যাবে। ও কখনোই এটা কল্পনা করতে পারে না, কিন্তু এটা তো ও প্রকাশ করে না, হান এটা দেখতে পায়। এরপর আমরা দেখি যে মিস কিমের মৃত্যুতে সবাই অনেক বেশি শোকাহত থাকে, সবাই অনেক বেশি কষ্ট পায়। সব থেকে বেশি কষ্ট যেন হানি পায়। এরপর আমরা দেখি ও তো ওর মায়ের লাশের কাছে ওকে নিয়ে যায়, আর বলে তুমি প্লিজ বলো কে মেরেছে। কিন্তু মায়ের মুখটা ও আর দেখতে পারে না। তখন ওনার কপালে ও হাত দেয়, আর দিয়ে দেখতে পায় কে ওর মাকে মেরেছে। কিন্তু হানকে ও তো কিছুই বলবে না। এরপর আমরা দেখি হান তো ওর মায়ের বিষয়ে বলতে থাকে, এমনভাবে বলতে থাকে যেন সবাই কান্নায় ভেঙে পড়ে। আর সেখানে বিটনাও তো কান্না করে ফেলে, আর ওর ছোট বোনটাও কান্না করতে থাকে। সেখানে লিও ছিল, লিও তো এটা দেখতে পায় যে ও কান্না করছে, কিন্তু এটা দেখার আগে ও তো ওখানে বৃষ্টি শুরু করিয়ে দেয় যাতে করে ওর কান্নার এই মুখটা কেউ দেখতে না পায়। এরপর আমরা দেখি হান তো ছোট বাচ্চাদের মতো কাঁদতে থাকে, মায়ের জন্য ওর অনেক বেশি কষ্ট হয়। এরপর আমরা লিকে দেখি লি তো ওই সেক্রেটারিকে ধরে ফেলে, আর বলে আমি জানি তুমি চুরি চুরি জার্সে যাও, আর এটা যদি আমি বলে দিই তোমার কি হবে তুমি তো এটা জানতে পারছো, তার জন্য তুমি আমাকে একটা নিউজ দিবে। এরপর আমরা দেখি বিটনা তো ডক্টরের কাছে যায়, আর বলে আমার কি হয়েছে, আমার চোখ দিয়ে কেন পানি বের হচ্ছে। এদিকে কিমের কলিগরাও অনেক বেশি কষ্ট পায়, সবাই একেবারে স্তব্ধ হয়ে যায়। ওরা কিমকে হারিয়ে একেবারে কষ্টে ভেঙে পড়েছে। এরপর আমরা দেখি যে বিটনা তো হানের সাথে দেখা করতে যায়। হান তো আজ কতদিন ভালো করে কোনো খাবারও খায় না, তার জন্য ও নিজে হাতে ওকে খাইয়ে দেয়, আর ছোট বাচ্চাদের মতো ওর সাথে ট্রিট করতে থাকে, ওর থেকে সব কথা শুনতে থাকে। আর ওর এই কথাগুলো শুনে ওর চোখে পানি চলে আসে, আর ওর সেক্রেটারি তো এটা দেখতে পায়। আর এই নিউজটাই তো লিকে ও দিতে যায়। লি বলেছিল ওর চোখ দিয়ে পানি বের হলে এটা তুমি আমাকে জানাবে, একজন ডেমন কখনোই এরকম করতে পারবে না। ও যখন ঘুমাচ্ছিল তখন কেউ একজন পা দিয়ে ওকে লাথি দেয়। ও তো তাড়াতাড়ি উঠে দেখতে পায় ওখানে ওই বৃদ্ধ মহিলা। তখন উনি তো বলে তোমার সাথে আমার কথা আছে। এরপর ও বাইরে গিয়ে দেখতে পায় উনি তো একজন এঞ্জেল ছিল। তারপরে উনি তো বলতে থাকে তুমি যাদেরকে ছেড়ে দিতে আমি তাদের পাশে গিয়ে দাঁড়াতাম আর তাদের হেল্প করতাম। হানের পাশে এখন কেউই নেই, তুমি একজন ভালো ডেমন, তার জন্য তুমি হানের পাশে থেকো। এটা বলে ওখান থেকে উনি চলে যায়।
এরপর আমরা দেখি যে কিলার জের কথা চারিদিকে ছড়িয়ে পড়ে, আর এই যে ছিল ওর মায়ের হত্যাকারী। আর তাছাড়া সে তো অনেকগুলো মার্ডার করেছে, আর সবাই তো সিওর ছোট ছেলেকেই সন্দেহ করে। এরপরে ও তো গাছের উপর ওই ছেলেটার নাম লিখে, আর দেখতে পায় সে কি করছে। ও তো দেখতে পায় সে তো জেলের মধ্যে। এরপর ও তো সিওর সাথে দেখা করতে যায়, কিন্তু ওদের আহামরি কিছু হয়েছে বলে মনে হয় না। এরপর আমরা দেখি ও তো আবারও হানের কাছে আসে। হানের মুখে একটা ক্ষত হয়, আর সেটা ও ক্লিন করতে থাকে। এরপর হানও তো ওকে কিস করার জন্য এগিয়ে যায়। তখন ও তো লাফিয়ে বলে, আমি একজন ডেমন, তুমি এগুলো কি করছো? তখন ও তো বলে, আমি একটা লিপ বাম নিতে গিয়েছিলাম। আর তারপরে এই কেসটাও তো ওর কাছে আসে। তারপরে ওই ছেলেটার চোখের দিকে ও তাকিয়ে দেখতে পায়, যখন ওর মাকে খুন করা হয়েছিল ওই ছেলেটাও ওখানেই ছিল, আর ওর হাতে একটা তরবারি ছিল, কিন্তু সে অনেক ভয়ে ভয়ে ছিল। এরপরে আমরা আরও একজন ডিটেকটিভকে দেখতে পাই। সে সব সময়ে যেন হানের পাশাপাশি থাকতো, আর এই ছেলেটা লিয়ের সাথেই ছিল। লিয়ের সাথে মিলেই সে সব কাজ করছিল, সেও একজন ডেমন ছিল। এরপর আমরা বিটনাকে দেখি। বিটনাকে তো ওই লোকটা ফলো করতে করতে চলে আসে। তারপরে বিটনার সাথে ও কথা বলে, তুমি কি কাউকে ভালোবাসো নাকি? বিটনা বলে, আমি কাউকে ভালোবাসি না। এটা বলে ও ওখান থেকে চলে যায়। আর লোকটা লিয়ের সাথে করে একটা তরবারি সিলেক্ট করে, যেটা দিয়ে ওরা বিটনাকে খুন করবে আর ওকে আবার হেলে পাঠাবে। এরপর আমরা দেখি ও তো আবার বিচার করতে যায়, ছেলেটার বিচার করতে বসে ও। তখন আমরা পাস্টের ঘটনা দেখি, ওরা সবাই তো আলোচনা করছিল। ওরা ছেলেটাকে মার্ডার যে ভাবলেও এ তো যে নয়, এটাই তো ও বলতে থাকে। এরপর আমরা দেখি ওই ডিটেকটিভ তো হানকে অনেক আজে বাজে কথা বলতে থাকে, যাতে করে সে কনফার্ম করতে পারে ওরা দুজনকে ভালোবাসে। হানও তো অনেক বেশি রেগে যায় লোকটার উপরে। হান তো বিটনাকে ওর পুরাতন বাড়িতে নিয়ে আসে। যখনই ও এই বাড়ির মধ্যে ঢুকে ও তো দেখতে পায় যে ওই দিন এখানে কি কি হয়েছিল। এটা দেখেও তো একেবারেই সহ্য করতে পারে না। ও কষ্ট পেয়ে বাইরে বের হয়ে আসে আর কান্না করতে থাকে, বলে, তুমি এগুলো কিভাবে সহ্য করেছো? আর তারপর বিটনা তো বলতে থাকে, আমি কিছুতেই চাই না তুমি হেলে যাও। তার জন্য এই মেটারটা আমার, এটা আমি সলভ করব। আমি চাই না তোমার মা তোমাকে হ্যাপিনে খুঁজে না পাক, তার জন্য এটা আমি তোমায় করতে দিব না। এটা বলে ও তো ওখান থেকে বেরিয়ে যায়। আর তারপর আমরা সিওর ছোট ছেলেকে দেখতে পাই, তার সাথে তো ও দেখা করতে যায়। আর গিয়ে বলে, আমি জানি তোমার পিছনে আরও একজন দাঁড়িয়ে আছে, তুমি আমাকে সত্যি কথা বলো। এদিকে আমরা দেখি যে ওই লোকটা তো ওই সেক্রেটারিকে ফোন করে আর ওকে ওখানে ডেকে নেয়। তারপর আমরা দেখি এই সেক্রেটারি তো ওদের মুখে কিছু একটা ছুঁড়ে মারে আর তাড়াতাড়ি বিটনার কাছে ছুটে আসে, কিন্তু বিটনা তো পার্টির মধ্যে ছিল, তাই তো বিটনা কিছু বুঝতে পারে না। তখনই আমরা ওই এঞ্জেলকে দেখি। ওই এঞ্জেলের সাথে করে ওই সেক্রেটারি এখানে আসে আর এসে বলে যে ওনার হেল্প নিয়ে আমি এখানে এসেছি। তখন ওই এঞ্জেলটা বলে, ছেলেটা অনেক ভালো, তাই আমি ওকে হেল্প করেছি। তখন আমরা দেখি ওই ছেলেটা ওর কাছে তো সরি বলে আর সব সত্য কথা বলে দেয় যে ওরা কি করতে যাচ্ছে। এটা শুনে ও তো অনেক রেগে যায়। আর এইদিকে এই ডেমন তো চালাকি করে এখানে হানকে ডেকে নিয়ে আসে আর ওকে তো অনেক মারতে থাকে, যাতে করে এখানে বিটনা চলে আসে। আর সেম বিটনা ওখানে চলে আসে আর ওর সাথে ফাইট করতে থাকে। এই ছেলেটা কখনোই বিটনার সাথে পারবে না, কারণ ওর মধ্যে ছিল জাস্টিসিয়া আর সে অনেক বেশি পাওয়ারফুল। ও তো ওই ছেলেটাকে ওখানে ফেলে দেয় আর তারপর একটা তরবারি দিয়ে ওদের মধ্যে লড়াই হয়। ও বুকের মধ্যে ওটা ঢুকিয়ে দেয় আর তাড়াতাড়ি হানের কাছে যায়। হান তো ওকে দেখে অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আর দুজনকে জড়িয়ে ধরে। এরপরে হান তো দেখতে পায় ওই ছেলেটা ওকে মারতে আসছে, তার জন্য ও তাড়াতাড়ি ঘুরে পড়ে, যাতে করে এটা বিটনার গায়ে না লাগে আর ওর বুকে ঢুকে যায়। তারপরে ও পিঠ সরিয়ে নেয় আর তখনই সেখানে লি চলে আসে। লিয়ে এসে ওই ছেলেটাকে ধাক্কা দেয় আর ওদের দুজনকেই বাঁচিয়ে নেয়। আর এরপর বিন্না তো ছেলেটাকে একেবারেই শেষ করে দেয়। ও
ও ওর তরবারিটা বের করে আর ওর বুকের মধ্যে ঢুকিয়ে দেয়। এরপর দেখা যায় ওখানে সবাই চলে আসে। বিটনা তো হানের কাছেই থাকে আর এরপর লিখে ও তো একটা থাপ্পড় মারে, বলে আমি তোমাকে কখনোই ক্ষমা করব না। তুমি আমার সাথে যা করেছো এটা তোমার কাজ, কিন্তু তুমি এখানে কেন হানকে ইনভলভ করেছো? যদি ওর কোনো বিপদ হয়ে যেত। এরপর আমরা দেখি ও তো বেলের সাথে দেখা করে আর সে সব কিছু জানার পরে ওর থেকে তো ওর সমস্ত শক্তি কেড়ে নেয় আর বলে যে তুমি তাড়াতাড়ি তোমার কাজ শেষ করে হেলে ফিরে এসো। এতে করে ওর তো কিছুই যায় আসে না। ও তো এদিক পড়ে থাকে কিলার জিকে খোঁজার জন্য, কে হানের বাবা মাকে মেরেছে এটা বের করার জন্য। এরপর ওরা তো প্ল্যান করে, ও তো ট্রেডিশনাল ড্রেস পরে ওই বাড়িতে যায় আর গিয়ে বলে আমি আপনার ছেলেকে বিয়ে করতে চাই। তখন উনি তো অনেক খুশি হয় আর জীবন ভাবে হয়তো ওকে আবার বিয়ে করতে চায়, কিন্তু ও তো বলে না আমি আপনার ছোট ছেলেকে বিয়ে করতে চাই। এতে করে সিওর কোনো সমস্যা ছিল না, সে যাকেই বিয়ে করুক না কেন সে সব কিছুতেই মত দিবে। বিটনাকে সে খুব বেশি পছন্দ করে ফেলে। তারপর আমরা দেখি সে তো বিয়ে করতে রাজি হয় না। বিটনা তো ওর সাথে কথা বলার জন্য উপরে গেলেই সেখানে একটা বুক সেলফ দেখে, যেটা দেখে ওর একটু সন্দেহ হয়। জিয়ং তো কিছুতেই বিটনাকে মেনে নিতে পারছে না, সে এগুলো কিছুতেই মানতে পারছে না। এদিকে আমরা দেখি যে কিমের সেক্রেটারি অনেক কান্না করে, বলে ওদিন আমি না গেলে তোমার মা হয়তো মারা যেত না, সে আজ আমাদের মধ্যেই থাকতো। পরদিন ওরা দুজন তো ট্রেডিশনাল ড্রেস পরে নেয় আর আজকের দিনটা ওরা খুব এনজয় করবে। ওরা একসাথে ছবি তুলতে যায়, আবার তারপর একসাথে খাবারও খেতে যায়। ওরা অনেক বেশি মজা করে। আজকের দিনটা ওদের খুব ভালোই কাটে। দিন শেষে ওরা দুজন একসাথে হেঁটে বাড়ি চলে যায়। পরদিন বিটনা ওই বুক সেলটির কাছে যায় আর গিয়ে ও ওইখানে একটা সিক্রেট রুম দেখতে পায়। ও তো ওই রুমটার মধ্যে চলে যায়, সেখানে ও একটা মিরর দেখতে পায় আর তারপর সেখানে হাত দিলেই ওই মিররটা একটা দরজায় পরিণত হয় আর তারপরে ও ওইখানে চলে যায়। ভিতরে ঢুকলে ও দেখতে পায় এখানে খুব রহস্যজনকভাবে একটা অস্ত্র রাখা আছে, একটা তরবারি টাইপের কিছু। ও তো এটা দেখে কিছু একটা বুঝে যায় আর ওইখানে মানুষের দেহের কিছু কিছু খণ্ড জিনিস। এটা দেখে ও অনেক বেশি খারাপ লাগে আর তাড়াতাড়ি ওখান দিয়ে বের হয়ে যাচ্ছিল। তখনই ওই ছোট ছেলেটা ওর উপরে অ্যাটাক করে। সিওর ছোট ছেলে ওকে বলতে থাকে তোমাকে আর বাঁচতে দিব না, তুমি সব কিছুই তো জেনে গিয়েছো। আর ওর মাথায় আঘাত করে, কেননা তখন ওর তো কোনো পাওয়ার ছিল না। তারপর ছেলেটা তো ওকে বলতে থাকে তোমার আগের জনেরও এই অবস্থায় হয়েছিল। এরপর আমরা পাস্টের ঘটনা দেখি। বিটনা তো এই রুমের মধ্যে ঢুকেছিল আর তারপর ও ঢুকে তো ওইখানে একটা ভিডিও দেখতে পায়। একটা মেয়ের উপরে অনেক টর্চার করা হচ্ছে, তাকে তো পানি খেতে দেওয়া হচ্ছে না, আর এটা সিওর ওয়াইফ ছিল। তারপর দেখা যায় এটা তো ভিডিও করেছিল জিয়ং নিজে। জিয়ং তো এটা দেখে ফেলে। জিয়ং বলে তুমি এখানে কি করছো? ও তো বলে আমি আসলে বাসায় যেতে চাই। এটা বলে ও তো ওখান থেকে বেরিয়ে যায় আর তারপর জিয়ং ওর ছোট ভাইয়ের কাছে যায় আর ওকে মারতে থাকে। বলে তুমি কাজ না করলে কোনো ড্রাগস পাবে না। আসলে ছেলেটা অনেক বেশি ড্রাগস নিত আর তারপর ড্রাগস দেওয়ার লোভে ওকে দিয়ে এইসব কাজ করাতো। তারপর এই ছেলেটাকে দিয়ে তো ও বিটনাকে খুন করতে পাঠায়। তারপর ছেলেটা তো ওকে খুন করে ওখান থেকে পালিয়ে যায়। এরপর ঘটনা আবার প্রেজেন্টে চলে আসে। তখন ছেলেটা তো ওকে মারতে যাচ্ছিল। তখন ও তো বলে তুমি কি জানো তোমার মাকে কে মেরেছে? আমি তো সব জানি। তারপরে ওদের দুজনের মধ্যে হাতাপাই হতে থাকে। ছেলেটা তো বিটনার গলা চেপে ধরে। ওর কাছে তখন কোনো পাওয়ার ছিল না। এরপর লি তো একটা নকশা নিয়ে তাড়াতাড়ি হানের কাছে যায় আর বলে তাড়াতাড়ি গিয়ে তোমার ভালোবাসাকে বাঁচিয়ে নাও। ও তো এটা দেখে তাড়াতাড়ি ওখান দিয়ে চলে যায় আর গিয়ে ওই বুক সেলটার কাছে যায়। ওটা নক করতেই ওই দরজাটা খুলে যায় আর এরপর ও তো তাড়াতাড়ি ওখানে ওকে বাঁচিয়ে নেয়। আর ওকে যখনই হাত করা খোলাতে যাবে তখনই ওই ছেলেটা ওখান থেকে পালিয়ে যায়। এরপর আমরা দেখি ও তো বলতে থাকে ও আসলে যে নয়, কিলার যে অন্য একজন। তখনই জিয়ং আর সিও তো ওখানে চলে আসে। তারা এসে দেখতে পায় তাদের বাড়ির সামনে পুলিশ আর ওখানে বিটনা তো আহত অবস্থায় রয়েছে। বিটনা যখন হাসপাতালে ছিল লি তো ওর কাছে দেখা করতে আসে। তখন ও তো ওকে কাছে ডাকে
আর বলে তুমি আমাকে হেল্প করেছো, তুমি না থাকলে আমি বাঁচতেই পারতাম না। আর ওকে তো থ্যাঙ্কস বলে। এরপর আমরা দেখি ওদের মিল হয়ে যায়। কিন্তু হান যখন হাসপাতালে আসে তখন তো ও এসে বিটনাকে দেখতে পায় না। বিটনা আসলে দেখা করতে আসে বেলের সাথে। তখন বিটনা তো ওকে বলতে থাকে যে আমি তোমাকে ওই পাথরটাকে খুঁজে বের করে দিব আর ওই জীবনটাকেও, তার জন্য আমাকে আমার পাওয়ার ফেরত দিতে হবে। তখন সে তো তার পাওয়ার ওকে ফেরত দিয়ে দেয় আর বলে তুমি এটা করতে পারলে তোমার সব কিছুই আমি ক্ষমা করে দিব। এরপরে আমরা দেখি যে সিওর ছোট ছেলে একটা জায়গায় লুকিয়েছিল। তখন সেখানে তো ওরা চলে যায় আর ওকে ধরে ফেলে, বলে কোথায় পালাবে। তারপরে ওর মাথায় তো ও আঘাত করে। এরপর দেখা যায় ওরা তো ওর গাড়িটা একটা জায়গায় নিয়ে আসে আর সেখানে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেয় আর ওকে তো আগুনে পুড়িয়ে শেষ করে দেয়। সেখানে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। এরপর আমরা দেখি বিটনা তো ওখানে আগুন জ্বালিয়ে চলে যায়। ছেলেটার এরকম খুন হওয়াতে ওরা তো ওর ভাই আর বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে নেয়। ওরা তো ওদেরকেই টার্গেট করে যে তোমরাই খুন করেছো। আর এরপর ও তো আবার শপিংয়ে যায়। একটা মার্ডারের পর ও তো আবার নতুন নতুন কাপড় চোপড় কিনে। ছেলেটার মৃত্যুতে ওরা অনেক বেশি কষ্ট পায়, সবাই কালো কাপড়ে যায়। কিন্তু বিটনা তো সেখানে একেবারে রঙিন কাপড় পরে উপস্থিত হয়। আর ওর এরকম করাতে জিয়ং অনেক বেশি রেগে যায়, বলে তুমি এখানেই কেন এসেছো আর এভাবেই বা কেন এসেছো। এরপর দেখা যায় সিও তো অনেক বেশি কষ্ট পাচ্ছিল আর কান্নাকাটি করছিল। এরপর দেখা যায় আসলে একটা টুইস্ট বের হয়। আসলে ছেলেটা মারা যায়নি, সে তো পুলিশের কাছে এসে স্যালেন্ডার করে আর সব দোষ স্বীকার করে। তারপরে সিওকে ফোন করে জানানো হয় যে আপনার ছেলে মারা যায়নি। এটা জানার পরে সে তো খুব একটা খুশি হয় না, বরং সে আরও কষ্ট পায়। এরপরে তো আমরা পাস্টের ঘটনা দেখি। বিটনা তো ওই ছেলেটার কাছে গিয়েছিল। ছেলেটা একটা বক্স নিয়ে বুকে জড়িয়ে ধরে রেখেছে আর এই বক্সটা ওই সিক্রেট রুমটার মধ্যে ছিল। এরপর বিটনা তো বলে যে তোমাকে আমি বলছি তোমার মাকে তোমার ভাই আর বাবাই মেরেছে। ও তো কোনো কথাই পাত্তাই দেয় না। তারপরে ও বাড়ির উদ্দেশ্যে আবার রওনা দেয়। কিন্তু রাস্তায় ওকে যারা নিয়ে যাচ্ছিল তারা তো কেউই ওই লোকগুলো ছিল না, ওকে মেরে ফেলতে যাচ্ছিল। তখনই বিটনা এসে ওদেরকে বাঁচিয়ে নেয় আর তারপর ছেলেটাকে অফার করে ওকে হেল্প করার জন্য। তারপর ছেলেটা সব সত্য কথা বলে দেয়, কি কি ভুল করেছে সব কিছুই। এগুলো জানার পরে জিয়ং তো অনেক রেগে যায় আর বলে যে ছেলেটাকে আমারই খুন করা উচিত ছিল। তারপরে ও তো ওর বাবার কাছে যায়। তখন আমরা দেখি এই সিওটার মধ্যে আসলে ওই ডেমনটা ছিল, যে ডেমনটা একটা স্টোন নিয়ে হেল থেকে পালিয়েছিল। আর সেখানে উনি তো মানুষের সব দেহ কেটে কেটে রেখে দিয়েছিল। এরপর আমরা দেখি যে ওইখানে ওই অস্ত্রটা না থাকায় জীবন তো অনেক বেশি রেগে যায় আর বলে তোমার দিয়ে কিছুই হবে না, তুমি কেমন ডেমন। এরপর আমরা দেখি ও তো ওইখানে একটা স্টোন লুকিয়ে রেখেছিল আর তারপরে এই স্টোনটা ও নিয়ে নেয়। আর যেটা আয়নাতে ওরা সবাই দেখতে পাচ্ছিল ওরা কি করছে। তারপর জীবন্ত গিয়ে ওর মাথায় একটা গুলি করে দেয় আর লোকটাকে মেরে ফেলে। তারপর দেখা যায় ও তো এই স্টোনটা নিয়ে ওখান থেকে পালিয়ে যাচ্ছিল। তারপরে ও এয়ারপোর্টে পৌঁছে গিয়ে যখনই প্লেনে উঠতে যাবে তখনই দুজন ওকে অ্যাটাক করে আর তারপর স্টোনটা ওর থেকে নিয়ে নিতে চায়। একজন তো ওর পায়ের মধ্যে ছুরি ঢুকিয়ে দেয়। তখন ও তো দেখতে পায় এটা ওই ডেমন ছিল আর ও তো আবারও বাড়িতে চলে এসেছে। এরপর আমরা দেখি ডেমনটা তো ওর থেকে স্টোনটাকে কেড়ে নেয় আর জন কোনো রকম পালিয়ে ওখান থেকে বেরিয়ে আসে। এরপর আমরা দেখি ওইখানে তো বিটনা পৌঁছে যায়। এগুলো দেখার পরে ও তো ওখানে চলে যায় আর তারপর ডেমনটার সাথে ওর ফাইট হতে থাকে আর ও স্টোনটাও ওখান থেকে নিয়ে নেয়। এরপরে তো আমরা পাস্টের ঘটনা দেখি। আসলে জিয়ন এই লোকটার প্রথম ঘরের ছেলে ছিল। লোকটা আবারও বিয়ে করে আর সেখানেও আরেকটা ছেলে হয়। লোকটা তো জিয়ংকে বলে এই টাকা নিয়ে এখান থেকে চলে যাও, আমাকে সুখে শান্তিতে সংসার করতে দাও। কিন্তু জিয়ং তো তখন ওর বাবাকে খুন করেছিল আর এই ডেমোটা তখনই সেখানে চলে আসে আর বলে আমি তোমায় হেল্প করব, তোমার বাবার বডিটাতে আমি থাকবো, তুমি যা চাও তাই হবে আর তুমি আমার জন্য লক্ষ্মীকে খুন করে নিয়ে আসবে। আর তারপরে উনি তো ওর ভিতরে চলে যায়।
তারপরে লোকটার ওয়াইফকেও সে খুন করে। এছাড়া জিয়ং তো সবসময় একটা একটা করে মার্ডার করতে থাকে, এইগুলোই ওই লোকটা বলতে থাকে। আর তারপর লোকটা তো ওকে মিথ্যে স্বপ্ন দেখায় যে তোমার বিয়ে হচ্ছে, যাতে করে ওর সব ধ্যান ওখানে না থাকে আর লোকটাকে মারতে না পারে। কিন্তু বিটনাও তো চালাক ছিল, ওর বুকের মধ্যে ছুরিটা ঢুকিয়ে দেয় আর লোকটাকে মেরে ফেলে। কিন্তু ডেমনটা তো তখন সশরীরে বেরিয়ে আসে আর তারপর ওদের মধ্যে ফাইট হতে থাকে। ওরা কেউই কারোর থেকে কম ছিল না। তারপরে দেখা যায় ওখানে একটা দরজা খুলে যায়। বিটনা ওই স্টোনটা ওদিকেই ছুঁড়ে মারে, কিন্তু ডেমনটা তো ওটা ধরে ফেলে। এতে করেও কোনো লাভ হয় না। বিটনা তাড়াতাড়ি গিয়ে ওর বুকের মধ্যে ছুরিটা ঢুকিয়ে দেয় আর তারপর স্টোন সহ ও তো হেলের মধ্যে চলে যায়। আর এদিকে জিয়ং তো পালানোর চেষ্টা করে, ও একটা পোর্টে যায়, কিন্তু সেখানে তো আগে থেকেই পুলিশ ছিল আর হানও সেখানে ছিল। তারপর হান তো ওকে ধরে ফেলে। এরপরে ও তো বলতে থাকে তোমার মাকে আমি কিভাবে মেরেছি তুমি ভাবতেও পারবে না। তারপরে ও তো বলতে থাকে কতটা কষ্ট দিয়ে ওর মাকে ও মেরেছে। এগুলো শোনার পরে হানের তো অনেক বেশি রাগ হয়ে যায় আর ওকে তো মারতে থাকে, ওকে মেরেই ফেলতে যাচ্ছিল। কিন্তু ওর তো মনে পড়ে ও তো ওর মাকে প্রমিস করেছে ও তো কখনোই কাউকে খুন করবে না, আর তার জন্য ও এমনটাই করে। ও তো ওকে খুন করে না, বরং ওকে বেঁধে রাখে আর তারপর আইনের ঘাতে ও তো তুলে দেয়। তখনই সেখানে বিটনা চলে আসে। বিটনাকে দেখে ও তাড়াতাড়ি ওকে হাক করে। মায়ের খনিকে পাওয়ার পরে ও তো অঝরে কান্না করতে থাকে আর এরপরে বিটনাও ওকে জড়িয়ে ধরে। ওরা দুজনই কান্না করতে থাকে। এরপর আমরা দেখি যে বেলও তো ওখানে চলে আসে আর বলে যে তুমি ডেমনটাকে তো ঠিকই পাঠিয়ে দিয়েছো, তার জন্য তোমার সমস্ত গুনাহ আমি মাফ করে দিলাম। আর তারপরে ওকে খুব অল্প কিছুদিন সময় দেয় কাজগুলো সারার জন্য। এরপর আমরা দেখি ও তো জিয়ংয়ের বিচার করতে বসে আর জিয়ংয়ের বিরুদ্ধে যত সাক্ষী আছে সেগুলো ও তো দিতে বলে। আর সেখানে তো হানের মতো আরও অনেকেই থাকে যারা সবাই ওর বিরুদ্ধে ছিল। বিটনা তো ওর সাথে দেখা করে আর ওর সাথে কথা বলে আর ওর প্রথম সাক্ষী তো ওর ছোট ভাই দেয়। এরপরে একে একে সবাই তো ওর বিরুদ্ধেই সাক্ষী দিতে থাকে। এখানে অনেক ফ্যামিলি থাকে, তারা সবাই তো সাক্ষী জোগাড় করছিল। এরপরে আমরা দেখি যে ওরা তো একটা সিক্রেট রুমের মধ্যে যায়, যেখানে যাওয়ার পরে ওরা কতগুলো ডিস্ক পায়। আসলে জিয়ং যখন সবাইকে খুন করতো এগুলো ও ভিডিও করে রাখতো। এখানে ওর মায়েরও এই ডিস্কটা ও দেখতে পায়, যেটা দেখার ওর সাহস হয় না। এরপর আমরা দেখি যে ওইখানে তো হানও ওর বিপক্ষে সাক্ষী দেয় যে ও কি করেছে আর ওর মাকেও খুন করা হয়েছে। এরকম 14টা ফ্যামিলি সেখানে উপস্থিত থাকে। 14টা ফ্যামিলির লোককে ও এভাবে খুন করেছে আর ওর বিচার তো ও করে দেয়, ওকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। আর এই বিচারের পরে তো আমরা দেখতে পাই হান ওর মায়ের সাথে কথা বলতে যায় আর ও তো অনেক কান্না করতে থাকে আর সেখানে বিটনাও যায়। হান তো কান্নায় ভেঙে পড়ে আর ওর মাকে সরি বলে যে ওর জন্য কিছু করতে পারেনি। এরপর আমরা ওই ছেলেটাকে দেখতে পাই। ওই ছেলেটা ওকে কিছু একটা হিন্টস দেয় যে ও এখানে সেভ নয়। আর এখানে জিয়ংয়ের সাথে অনেকেই দেখা করতে আসে যাদের ফ্যামিলির লোককে ও খুন করেছে আর ওর এখানে একটুও রিগ্রেট ফিল হয় না। এরপর আমরা দেখি বিটনাকে নেওয়ার জন্য বালতো একজনকে পাঠায় আর বলে যে ওর সাথে তুমি চলে এসো, কিন্তু ও তো কিছু সময় চায়, বলে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে। আর তারপরে ও তো হানির সাথে দেখা করতে যায় আর গিয়ে ও তো ওর মনের কথা বলে দেয়, বলে যে আমি তোমাকে অনেক ভালোবাসি, যেটা না বললে অনেক দেরি হয়ে যাবে। আর তারপর ওকে তো কিস করতে থাকে। ওরা দুজন দুজনকে কিস করে আর দুজন দুজনকে কতটা ভালোবাসে সেটা ওরা প্রকাশ করে। এরপর আমরা দেখি ও তো ওকে গুড বাই বলে, আজকের জন্য গুড বাই। এটা বলে ওখান থেকে বিটনা চলে যায় আর ওর মন তো অনেক খারাপ হয়। হান কিছু বুঝতে পারে না, কিন্তু তো ওর সাথে দেখা করে আর তো ওকে সব সত্য বলে দেয় যে বিটনা এখান থেকে চলে যাচ্ছে আর তুমি কোনোদিনই ওকে দেখতে পাবে না। এরপর ও তো দৌড়ে গিয়ে দেখতে পায় বিটনা তো মাটিতে পড়েছিল আর ওর পেট দিয়ে অনেক রক্ত করে পড়ছিল। এটা দেখে তাড়াতাড়ি ও হাসপাতালে নিয়ে আসে আর ও তো অবাকভাবে ওর দিকে তাকিয়ে থাকে। বিটনাকে হারালে ওর পৃথিবীতে আর কিছুই থাকবে না, আর বিটনা মারা গেছে এমনটাই তো ডক্টর বলতে থাকে। কিন্তু ও তো এগুলো মানতে রাজি নয়। ওর কাছে গিয়ে ও কান্না করতে থাকে আর ওর চোখ দিয়ে
এক ফোঁটা পানি পড়ে ওর গায়ে। তখনই ও দেখতে পায় ওর হার্টবিট আবার চলতে শুরু করেছে। এরপর আমরা দেখি যে বেল তোকে বলতে থাকে যে তোমার কাজ ওখানে শেষ হয়ে গিয়েছে। এগুলো বলতে বলতেই ওখানে ওই এঞ্জেলটা চলে আসে আর বলে যে গড ওকে বলেছে এখন ওকে পৃথিবীতেই যেতে। এটা শোনার পরে বেল তো আর কিছু বলে না, এখানে আর ওর কিছুই বলার নেই। বিটনা তো তখন এই এঞ্জেলকে অনেক বেশি থ্যাঙ্কস জানায়, বলে তুমি সময় মতো না আসলেই কি হয়ে যেত। ও আসলে চাচ্ছিল ওই পৃথিবীতে থাকতে। এরপর ওর তো আবার জান ফিরে আসে আর ও দেখতে পায় ওর তো তখন ক্ষতও ছিল না। এদিকে আমরা দেখি ওই ছেলেটাকে মেরে ফেলা হয়েছে, ওর বড় ভাই জেলের মধ্যে ওকে মেরে দিয়েছে আর ওকে দেখতে আসবে বলে বের হয়ে এখান দিয়ে পালিয়ে যাচ্ছে। কিন্তু ওকে যে হেল্প করেছে তাকেই তো ও খুন করে আর ওখান দিয়ে পালিয়ে যাচ্ছিল। কিন্তু বিটনা তো এটা কাচের মধ্যে দেখে ফেলে আর তারপর ওরা তাড়াতাড়ি ওখানে ছুটে যায়। জিয়ং পালানোর আগে ও তো ওর বাড়ির মধ্যে যায়, কিন্তু ওইখানে যাওয়ার পরে ও উপরের দিক তাকালে সেখানে তো বিটনাকে দেখতে পায় আর বলে তুমি এখানে কি করছো। বিটনা বলে তোমার সাথে আমার তো কাজ আছে। আর এরপর শুরু হয়ে যায় ওর খেলা। ওকে তো সব কিছুই ফিল করাতে থাকে। ও যা যা করেছে ওর সাথেও ও সেম তাই করে। ও 14 জনকে খুন করেছে আর তাই ওকে 14 বারই খুন করা হয়। আর তারপর ওর বুকের মধ্যে ওই তরবারিটা ঢুকিয়ে দেওয়া হয় আর ওর মাথায় আবারও সিল লাগিয়ে দেওয়া হয় আর ওর আত্মাকে ওই হেলেই পাঠিয়ে দেওয়া হয়। সকাল হলে সবাই দেখতে পায় ওর মৃতদেহটা ঝুলে আছে আর সেখানে 14টা কফিন রাখা আর সেখানে সবার নামও লেখা ছিল ও যাদেরকে খুন করেছে। এরপর আমরা দেখি ওই বৃদ্ধ মহিলাটা মারা যায়। তখন সেখানে বিটনা গিয়ে বলে নেক্সট টাইম তোমার সাথে দেখা হলে আমি ফ্রেন্ডশিপ করব, আমি জানি তুমি আবার ফিরে আসবে। এরপর বিটনা তো বেলের থেকে 3 বছর সময় নিয়ে নেয়। 3 বছর পর ও হেলে ফিরে যাবে আর তারপরে ও এই 3টা বছর তো ওর ভালোবাসার কাছেই থাকে আর হানের ও কাছেই থাকে। দুজন দুজনকে অনেক ভালোবাসে। এরপর আমরা দেখি যে ওর তো ট্রান্সফার হয়ে যায় একটা গ্রামের দিকে। তারপরে ও তো ওর সব কিছু বেঁধে নিয়ে ওইখানে রওনা হয়। সবাইকে বিদায় দিয়ে ও তো ওই গ্রামের দিকে চলে যায়। কিন্তু সেখানে এসে তো ও অন্যরকমই কায়দা দেখতে পায়। এখানে কেউই ওর কথা শুনে না, যে যার যার মতোই ঝগড়া করে আর ও তো এগুলোই এনজয় করতে থাকে। এরপর আমরা দেখি হান তো কিছুদিন পর পরই ওর সাথে দেখা করতে এখানে চলে আসে, আবার ও তো দেখা করার জন্য শহরে যায়। আর এখানে আমরা দেখি ওর সেক্রেটারি তো এখন নিয়মিতই চার্চে আসে আর ওরা একসাথে অনেক মজা করে, ওরা তো পার্টিও করে। এরপর দেখা যায় এরা দুজন তো রুটটপে বসে কথা বলছিল আর দুজন দুজনকে কিস করছিল, যেটা খুবই রোমান্টিক ছিল। বিটনার তো কিছুদিন পর আবার ট্রান্সফার হয়ে যায় সিওলে, ও আবারও ফিরে আসে আর ওর আগের জায়গাতে এসে ও তো অনেক বেশি খুশি হয়। ও আগের সিটটা আবার পেয়ে গিয়েছে। আর এখানে একটা ছেলের সাথে তো ওর ফ্রেন্ডশিপও হয় আর এই ছেলেটা তো কেউই নয়, ওই এঞ্জেলটাই থাকে যার সাথে ও আবারও ফ্রেন্ডশিপ করতে চেয়েছিল। এরপর আমরা দেখি যে বেল তো আবারও চলে আসে আর বলে যে 2 বছর পার হয়ে গিয়েছে, তুমি তাড়াতাড়ি হেলে চলে আসো, তোমার জায়গাটা নিয়ে নাও। এরপরে ওকে তো আরও একটা অফার করে যে 1 বছরে তুমি 10 জন খুনিকে হেলে পাঠাতে পারলে তুমি পৃথিবীতেই থাকতে পারবে। ও তো এইগুলো সবই হানের সাথে শেয়ার করে। হান তো বলে এটা খুবই ভালো অফার, তুমি এটা অ্যাকসেপ্ট করে নাও, তাহলে তুমি আমার সাথে থাকতে পারবে, আবার যারা মার্ডার করে তারাও শাস্তি পাবে। তখন ও তো হানের দিকে তাকিয়ে স্মাইল করে আর বলে আমি সবসময় তোমার সাথে থাকতে চাই আর তুমি খুবই ভালো একটা মানুষ। এরপর আমরা দেখি ওরা দুজনে স্মাইল করে আর দুজন দুজনের হাত ধরে হাঁটতে থাকে। এরপর আমরা দেখি ওর তো বিচারের দিন চলে আসে, ও আবারও একটা কেস পেয়ে যায় আর সেখানে ও সেই খেলটাই খেলে। এরপরে ও যখন ওখান থেকে বের হয়ে যায় ও তো দেখতে পায় ওখানে অনেক বাচ্চারা ছিল। বাচ্চাগুলো ওকে জিজ্ঞেস করে আচ্ছা এখানে এই মূর্তিটার চোখটা কেন বাঁধা আর তার হাতে কেন এই তরবারি। তখন ও তো বলতে থাকে যে এখানে তো সব কিছু মাপা হয়, পাপ পুণ্যের সব কিছুই, আর তারপর এই তরবারি দিয়ে শাস্তি দেওয়া হয়। তখন বাচ্চাগুলো জিজ্ঞেস করে তুমি কীরকম জাজ। তখন ও তো বলে আমি জাজ ফ্রম হেল। আর এটা বলতে বলতে এই ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়ে যায়। ড্রামাটা তোমাদের কেমন লাগলো কমেন্টসে জানাতে অবশ্যই ভুলবে না। আর ড্রামাটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।